সবাই কমেন্ট করবেন একটু যে আপনারা সবাই কেমন আছেন এই মুহূর্তে, বা সবাই লাঞ্চ করেছেন কিনা। লাঞ্চ করারই কথা, কারণ এখন 3টা বাজা মানে বিকেল হয়ে যাওয়া, তাই না? তো যাই হোক, আজকে আপনাদের জন্য একেবারে ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আগেই বলে রাখছি, মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু তথ্য চেঞ্জ হবে, পুরোপুরি চেঞ্জ হবে, একেবারে ওই ইতিহাসে হয়তোবা থাকবে না। এবং আজকে আপনাদের যে শীটটা পড়াবো, এখান থেকে আমি ওই রকম তথ্যগুলোই আপনাদের পড়াবো যেগুলো পরীক্ষা আসবে। কারণ এখানে বেশ কিছু তথ্য আছে বিগত সরকারের আমলের এবং বিকৃত ইতিহাসের কিছু তথ্য আছে যেগুলো আপনাদের পরীক্ষা আসবে না, বা কখনো আসার সম্ভাবনাও নেই। যেহেতু পরীক্ষা আসার সম্ভাবনা নেই, সেহেতু আমাদের এগুলো পড়ে আসলে মাথাটা ভার করার কোনো দরকার নেই, এবং ওগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো সমস্যা নেই। আর পাশাপাশি আমিও চেষ্টা করব আপনাদেরকে কিছু রিয়েল ইতিহাস জানানোর জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কিত। কারণ মুক্তিযুদ্ধ আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম গুলো এই মুক্তিযুদ্ধের সম্পর্কে তথ্য, রিয়েল তথ্য কিন্তু অনেকে জানি না। এর মূল কারণটা হচ্ছে আমরা বড়ই হয়েছি বিকৃত ইতিহাস জেনে, বড়ই হয়েছি একজনকে জেনে, একজন মানুষের উপরে এই সবকিছু জেনে আমরা বড় হয়েছি। এই জন্য বলা হয়ে থাকে যে আমরা বঙ্গবন্ধু নির্ভর সব পড়াশোনাগুলো করেছি। বাট বঙ্গবন্ধুর বাইরে যে কিছু আছে, বা বঙ্গবন্ধুর বাইরে অনেক কিছু ছিল মুক্তিযুদ্ধের সময়, সেটা সম্পর্কে কিন্তু আমরা একেবারে বলা যায় যে পুরোপুরি জানা না জানার মধ্যে আমরা আছি। তো আমি লেকচারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের মধ্যে বিশাল কিছু দেওয়া আছে। তো এখন এতদিন পর্যন্ত, অর্থাৎ বিগত সরকারের আমল পর্যন্ত আপনাদের জন্য সব তথ্যগুলো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন আর গুরুত্বপূর্ণ নয়। কিছু তথ্য একেবারে আসবে না, কখনোই আসবে না, আসার সম্ভাবনা নেই, আগামী 20 বছরও আসবে না, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসে। কিছু তথ্য আছে, কন্ট্রাডিকশন আছে, যেগুলো নিয়ে উভয় প্রকারের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, এবং কিছু তথ্য আছে আপনাদের যুগ যুগ ধরে কোনোভাবে চেঞ্জ হবে না। তো এই জায়গায় আমি যদি বলি আপনাদের, প্রথমত 1952 সালের ভাষা আন্দোলন, এটা আপনাদের পড়াইতে হবে। এটাতে কোনো মাপ নাই, এটা মোটামুটি ভাবে আপনাদের জন্য কোনো চেঞ্জ নাই। 54 সালের নির্বাচনে চেঞ্জ নাই, কিন্তু 66 6 দফা, আগরতলা মামলা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 7 মার্চ, 25 মার্চ থাকবে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থাকবে, রণকৌশলগুলো থাকবে, বিভিন্ন সেক্টর থাকবে, বিদেশিদের ভূমিকার মধ্যে একটা দুটো থাকবে, নারীদের ভূমিকা, বীরশ্রেষ্ঠ পরিস্থিতি। অর্থাৎ এখান থেকে 3টা বা 5টার মতো তথ্য আপনাদের না পড়লেও চলবে এখন থেকে। কারণ এই 3টা বা 5টা তথ্য আপনার আগেই বলে রাখি যে বঙ্গবন্ধুর সাথে রিলেটেড থাকার কারণে আপনাদের পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই কম। কম বলতে 0% বলা হয়ে থাকে। কারণ বিগত সরকার আমলে কখনোই আপনারা দেখেননি যে আহ এই সে খালেদা জিয়া, জিয়াউর রহমান বা অন্যান্য যে ক্ষমতায় যারা ছিলেন তাদের নিয়ে কোনো প্রশ্ন আসার মতো সম্ভাবনা ছিল না, বা আসে নাই। সেহেতু আমরা বলতে পারি এই সরকার আমল বলেন আর সামনে যে সরকার আসতেছে, অবশ্যই আমরা আশা করি বিএনপি আসতেছে। সো বিএনপি সরকার আসলে কখনোই প্রশ্নগুলো আসবে না। সো এই জন্য আমি আপনাদেরকে কিছুটা ইতিহাস আপনাদের অন্যভাবে শেখানোর চেষ্টা করব, এবং কিছু রিয়েল ইতিহাসও আপনাদের সাথে প্রকাশ করব যেগুলো আপনারা অনেকে জানেন না। তো যাই হোক, এই যে যে টপিকসগুলো আমি কাটলাম, এগুলো আপনাদের বিগত সরকারের আমলে সর্বোচ্চ লেভেলের কমন প্রশ্ন ছিল এখান থেকে, কিন্তু এখন হচ্ছে একেবারে জিরো, মানে এখান থেকে আর আসবে না। আসার মতো যদি আপনাদের বলি 100% গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের এখন পর্যন্ত এখনকার জন্য, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর। এটা 100% গুরুত্বপূর্ণ, বীর শ্রেষ্ঠ পরিস্থিতি এবং মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অন্যান্য যে গ্রন্থ টন্থ থাকে এগুলো। আর উপরে যা আছে একটাও এখন পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ না, শুধু ভাষা আন্দোলনটা একটু পড়লে হবে, আর বাকিটুকু কোনোভাবে পরীক্ষা আসার মতো না। মানে ওই ইতিহাসগুলোর সাথে ওতপ্রোতভাবে আওয়ামী লীগ সরকার জড়িত থাকার কারণে বলা হয় যে ওই জায়গাগুলোর ইতিহাস কিছুটা বিকৃত হয়েছে, যা এই সরকার এটাকে স্বীকার করে না। এবং আপনারা তো মোটামুটি ভাবে দেখলেন যে বর্তমান সরকার জাতির জনক হিসেবেও স্বীকার করতেছে না বঙ্গবন্ধুকে। সো ওই জায়গায় গিয়ে আপনি, এখন আমরা জাতির জনক পড়ে এসেছি, বঙ্গবন্ধু রিলেটেড সব প্রশ্নগুলো পড়ে এসেছি। অর্থাৎ আমি যদি মানে অ্যাজ ইউজুয়াল সত্য কথা বলি, সেটা হচ্ছে ইতি জনমে আপনারা যতদিন চাকরি পরীক্ষা দিয়েছেন, পুরো চাকরির পরীক্ষায় বঙ্গবন্ধুর সাথে রিলেটেড যে মুক্তিযুদ্ধ বিষয়ক ব্যাপারগুলো ছিল সেগুলোই আছে, বাকি কিছু আসে নাই, সব ঢাকা পড়ে গিয়েছিল। সো এখন আপনাদের কিছু নতুন ইতিহাস জানতে হবে, নতুন ইতিহাস পড়তে হবে, এতটুকুই ডিফারেন্স। আশা করি সবাই ক্লিয়ার।
সো এই তথ্যগুলো থেকে আমি আপনাদেরকে আজকে পড়ানোর চেষ্টা করব। প্রথমত যদি আমরা দেখি 1952 সালের ভাষা আন্দোলন, আপনারা সবাই মোটামুটি জানেন যে 52 সালের ভাষা আন্দোলনের ক্ষেত্রে কি তৈরি হয়েছিল, ভাষা আন্দোলন নিয়ে কি হয়েছিল, এগুলো আমরা কম বেশি সবাই জানি, ইতিহাসও জানি। কিন্তু ইতিহাসের ভিতরেই তো ইতিহাস থাকে, তাই না? ইতিহাসের ভিতরেই ইতিহাস থাকে। 52 ভাষা আন্দোলনের সূত্রপাত বা সৃষ্টি ওই সময় বঙ্গবন্ধুর তেমন একটা অ্যাক্টিভিটি ছিল না আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, এজন্য কিন্তু ওই ইতিহাসগুলো বিকৃতি হওয়ার সম্ভাবনা নেই বা হয়নি। কিন্তু বঙ্গবন্ধু যখন থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তখন থেকে ইতিহাসগুলো একটু একটু অন্যরকম হচ্ছে। তারপর আমরা দেখি, আলোচনা করি। এখান থেকে আপনাদের যেটা পরীক্ষা আসতে পারে ভাষা আন্দোলন থেকে, প্রথমত বাংলাদেশে পুরো পাকিস্তানে কত পার্সেন্ট জনগণ বাংলা ভাষায় কথা বলতো, কত পার্সেন্ট মানুষ বাংলা ভাষায় কথা বলতো? 56.40 বা 40%। কত? 56.40% মানুষ বাংলা ভাষায় কথা বলতো। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এখান থেকে এই তিনটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই তিনটায় ভাষা আন্দোলনের সময় বাংলাদেশের বা পুরো পাকিস্তানের দায়িত্বে দায়িত্বে কারা ছিলেন ভাষা আন্দোলনের সময়? আচ্ছা, সমস্যা নেই, আপনি বাইরে আছেন, ক্যামেরা সবাই চালু করে নেই, আপনার চালু করতে হবে না। ভাষা আন্দোলনের সময় কি বলা আছে যে আহ, বাংলাদেশের বা পাকিস্তানের দায়িত্বে কারা ছিলেন? পাকিস্তানের দায়িত্বে ছিলেন গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ, এটা পরীক্ষা আসবে, আসার সম্ভাবনা আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন খাজা নাজিমুদ্দিন এবং বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন নুরুল আমিন। এই তিনটা তথ্য এখানে আপনারা পড়বেন। অর্থাৎ আমি একবারে স্পেসিফিক আপনাদের বেছে বেছে বলে দিচ্ছি কোন তথ্যগুলো আপনাদের পড়তে হবে, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আসেন, এই ভাষা আন্দোলন থেকে আর কি আসতে পারে? এইগুলো যেগুলো এখানে আছে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা আন্দোলনের জন্য যে 4টা সংগঠন তৈরি হয়েছিল, 4টা আন্দোলনের জন্য যে 4টা পরিষদ তৈরি হয়েছিল, এই 4টা পরিষদ গুরুত্বপূর্ণ। এখানে আপনারা 4টা পরিষদ দেখতে পাচ্ছেন সবাই কম বেশি, এই 4টা পরিষদ গুরুত্বপূর্ণ। এখান থেকে যেটা আসে সর্বশেষ, এই যে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি আসে, বাকিগুলো তেমন একটা আসে না। এর সাথে আপনারা যেটা পড়বেন তমুদ্দিন মজলিসটা পড়বেন। অর্থাৎ এই 4টায় ভিভিআই আপনারা নিতে পারেন, ভিভিআই হিসেবে নিতে পারেন, বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে আপনারা নিতে পারেন এই 4টা। এখন কথা হচ্ছে ভাষা আন্দোলনে আমরা চলে গেলাম। ভাষা আন্দোলনের সময় যে সংগ্রাম পরিষদগুলো ছিল এইগুলো থেকে প্রশ্ন আসে সচরাচর, এটা কোনোভাবে বিকৃত বা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। এজন্য এই 4টা পুরোটা আপনারা পড়ে নেবেন। প্রথম ভাষা আন্দোলনের জন্য যেটা হয়েছিল আপনারা সবাই জানেন, তমুদ্দিন মজলিস নামে একটা সংগঠন ছিল আবুল কাসেমের নেতৃত্বে। এই আবুল কাসেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস, যেটা এটা সাংস্কৃতিক একটা সংগঠন ছিল। যখন আমাদের ভাষাকে তারা কোনোভাবে মেনে নিচ্ছিল না, তখন আমরা মানে একটা তো চিন্তা করতে হবে, একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে আমাদের সামনে আগাতে হবে। এই জন্য তমুদ্দিন মজলিস তৈরি করা হয়েছে। আর তমুদ্দিন মজলিসের পরবর্তী সময় আপনারা জানেন তারপরে ভাষাকে রক্ষা করার জন্য আস্তে 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 সংগঠনগুলো তৈরি হয়েছে। সর্বশেষ যেটা তৈরি হয়েছিল কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সবাইকে নিয়ে যেটা তৈরি হয়েছিল, কাজী গোলাম মাহবুব, 31 জানুয়ারি 1952 সাল। এটা 43তম বিসিএস এ আসছিল। সুতরাং আপনাদের যে কোনো পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর যেহেতু আপনারা এনটিআরসি থেকে আমরা জানি যে কোন ব্যাপারগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ আসার মতো। এবার আসেন ভাষা শহীদ। ভাষা শহীদদের ব্যাপারে আপনাদের অনেকের অনেক ধরনের ধারণা আছে। ভাষা শহীদ কতজন ছিলেন, কতজন মারা গেছেন, বা 52 সালে কতজন মারা গেছেন, এটা নিয়েও আমাদের ইতিহাসের বিশাল অনেক অনেক কিছু বিকৃতি হয়েছে আমরা জানি। আমাদের ভাষা শহীদের ক্ষেত্রে যদি বলি, 21শে ফেব্রুয়ারি মারা যান 4 জন। কতজন? 21শে ফেব্রুয়ারি মারা যান 4 জন। তার মধ্যে এখানে 4 জনের পরিচয় দেওয়া আছে, দেখেন। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে 21শে ফেব্রুয়ারির ক্ষেত্রে যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, 2 জনে হচ্ছে ভারতের নাগরিক ছিলেন। 2 জনে কি ছিলেন? ভারতের নাগরিক ছিলেন। এখন বলেন তাহলে ঢাকার কেন পাবলিক মরে না, ঢাবির কেন ছেলে পেলে মরে না? এবার আপনারা জুলাই আন্দোলনেও দেখেছেন ঢাবির কিন্তু একজনও মারা যায়নি, গেছে, একটা স্টুডেন্টও ঢাবির মারা যায়নি। অর্থাৎ ওরা প্রচন্ড লেভেলে চালাক। কেউ যদি এখানে থাকেন কোনো কথা ব্যাপার না, কিন্তু ঢাবির স্টুডেন্ট গুলো বলেন, ঢাবির প্রশাসন বলেন, অনেকটা চালাক আর কি তারা। সো 51-র সময় 52-র সময় আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছিলেন শফিউর রহমান এবং আবুল বরকত, 2 জনে ছিলেন ভারতের। যে 2 জন মারা গিয়েছেন 2 জনে কি ছিলেন? ভারতের নাগরিক ছিলেন। এটা হয়তো আজকে অনেকে জানলেন। আবুল বরকত এবং শফিউর রহমানের বাড়ি ছিল ভারতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 2 জন আন্দোলনে মারা গেছেন 2 জনের বাড়ি ছিল ভারতে। হ্যাঁ, তাহলে প্রথম দিন 21শে ফেব্রুয়ারি মারা যায় 4 জন, তার মধ্যে আবুল বরকত হচ্ছে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির। এবং পরের দিন আরেকজন মারা যায়, সেটা শফিউর রহমান, তিনিও ঢাকা ইউনিভার্সিটি ছিলেন। আর রফিকউদ্দিন আহমেদের জন্ম আপনারা দেখতে পাচ্ছেন। রফিকউদ্দিন আহমেদ মানিকগঞ্জ জেলার তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি দেবেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন।
এখানে কোনো এক কাজে এসেছিলেন, এসে তিনি এই মানে ফাঁকে পড়ে মারা গিয়েছেন আর কি। আর রফিক উদ্দিনকে বলা হয় ভাষা আন্দোলনের প্রথম শহীদ। কি বলা হয়? ভাষা আন্দোলনের প্রথম শহীদকে রফিক উদ্দিন আহমেদ। এটা আসে পরীক্ষায়, যে ভাষা আন্দোলনের প্রথম শহীদের নাম কি? রফিক উদ্দিন আহমেদ। এরপর আসেন 22 ফেব্রুয়ারি মারা যায় তিনজন। দেখেন, তিনজনের কথা আপনাদের বললাম। এই যে শফিউর রহমানের কথা আপনাদের বলেছি, হুগলি, ভারত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ক্লাসের প্রাইভেট ছাত্র এবং হাইকোর্টের কর্মচারী ছিলেন। কিসের? আইন ক্লাসের ছাত্র ছিলেন এবং হাইকোর্টের কর্মচারী ছিলেন। আর বাকিগুলো, এগুলোর পরিচয় আপনারা অনেকেই জানেন না, শুধু শুধু পড়েন যে সালাম, বরকত, রফিক, জব্বার, তাই না? আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কিন্তু 21শে ফেব্রুয়ারির ইতিহাস যদি না জানে, শুধু 21শে ফেব্রুয়ারি পালন করতে গিয়ে দেশের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়, তাই না? কিন্তু তাদের জন্য মিলাদ মাহফিল পড়ার মতো টাকার মানে হয় না কারোর পক্ষে। আসলে যেটা দরকার সেটা আমরা না করে উল্টোটা করে ফেলি। এখন ফুল বিক্রি করতে গেলে তো কিছু খাইতে পারবো, টাকা পয়সা, দলীয় কর্মীরা। এখন মানুষকে খাওয়াইতে গেলে তো অনেক ক্ষেত্রে হয় না, তাই না? বিদাতি কাজ যেটাকে বলে, আপনারা হয়তো হিন্দু ধর্মের ক্ষেত্রে যেটা বলি না কেন, কিন্তু এটাকেও তো আমরা বিকৃত করেছি। আমরা ফুল বিক্রি করি বা আমরা ফুল দেই, তার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতাম তাও তো হতো। কিন্তু বর্তমান প্রজন্ম তো 21শে ফেব্রুয়ারি বলতে বোঝে যে অনুষ্ঠান হবে, গান হবে, সেখানে আমরা নাচবো, গাইবো, এটাই হবে 21শে ফেব্রুয়ারি, তাই না? অথচ এটা শোকের দিন ছিল আমাদের। আমরা এখন কোনো মতে ফুল দিয়ে আসি। ফুল দেওয়ার ক্ষেত্রেও আমাদের কত স্টাইল, কত স্টাইল! কালো পাঞ্জাবি পরতে হবে, এটা পড়তে 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 মেয়েদের কালো শাড়ি না হলে সংসার মানে উল্টো পাল্টা করে দেবে, বাপ মাকে গালি টালি বকা দিয়ে শেষ করবে, আমাকে কালো পাঞ্জাবি, কালো শাড়ি কিনে দিতেই হবে। মানে একটা অকেশনের জন্য আপনার কালো শাড়ি পরতেই হবে। হুম। খালি পায়ে যাইতে গিয়ে আবার পায়ের মধ্যে কত ধরনের আলতা সোনো দিয়ে পাটাকে সাজায় গোছায় নিয়ে আবার সেদিন পিক করে আপলোড করেন 21শে ফেব্রুয়ারি, তাই না? ভাষা শহীদদের ফুল দিতে গিয়ে ফুল দিতে যান নাকি কি, আসলে নিজে সেই চিন্তা করতে পারেন না। তো সেই শহীদদের ফুল দিয়ে বা এরকম করে আমরা কতটুকু আগাইতে পারি? আবার ওখান থেকে এসে মোটামুটি সন্ধে বাড়িতে এক প্যাট খাওয়ার পরে আবার পোলাপান যায় সাউন্ড বক্স নিয়ে ডিজে গান বাজাইতে বাজাইতে। হ্যাঁ, যে ভাষার জন্য, যে বাংলা ভাষার জন্য জীবন দিলাম, সেই বাংলা ভাষা যেদিন মারলো সেদিন আমরা ডিজে গান শুনি, হিন্দি হিন্দি গান শুনতে শুনতে রাস্তাঘাট আমরা পার হই, এবং সেই দিনের সর্বোচ্চ লেভেলে জ্যাম পড়ে যায় রাস্তাঘাটে। তো সেই ভাষা আন্দোলন, সেই ভাষা দিবস পালন করে আমরা কতটা উপকার পাই বলেন তো দেখি? কোটি কোটি টাকার ফুল নষ্ট করা হয় এই ভাষা দিবসে, যেটার কোনো প্রকার দরকার ছিল না। আনুষ্ঠানিকতার একটা ব্যাপার থাকে, কিন্তু এত পরিমাণ ব্যয় অসম্ভব। এত পরিমাণ ব্যয় মানে বিগত সরকারের আমলে শুধুমাত্র ওকেশন গুলো, ডে গুলো বেশি বেশি বাইর হওয়ার কারণে বাংলাদেশ থেকে বিশাল একটা অঙ্কের টাকা খরচ হতো। বিশাল অঙ্কের টাকা খরচ হতো, আমার দরকার ছিল না সেটা, কোনোভাবে দরকার ছিল না। সো এটা করেছে। আমরা আসলে যেটার জন্য যেটা করে আমরা সেটা করি না। আমরা হয়তো বা সর্বোচ্চ একটা দিনে আমরা আনন্দ করতে পারবো, সেটা হচ্ছে বিজয় দিবস, 16ই ডিসেম্বর। আর 26শে মার্চও আমাদের আনন্দের দিন না, অথচ আমরা 26শে মার্চও সবচেয়ে বেশি আনন্দ করি। স্কুল কলেজগুলোতে কালচারাল ইভেন্ট করে রাখি দেই, যেটা কোনো দিনে অসম্ভব রকমের কল্পনা, অসম্ভব রকমের কল্পনা, যেটা স্কুল কলেজগুলোতে আমরা কালচারাল ইভেন্ট করি। সেখানে আবার গান চলে, নাচ চলে, হিন্দি গান চলে। এখানে নানান ধরনের আমরা দেখতে পাই, যেটা বাস্তবিক পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না। মানে আমরা জাতিতে একবারে বলা যায় সাইকো হয়ে গেছি, এক প্রকারের সাইকো জাতিতে পরিণত হয়ে গেছি। আমরা কোথায় কি করতে হবে আমাদের ধারণার মধ্যে নাই। আমরা কেন সাইকো হয়েছি দেখেন। এখন তো বলতে পারেন যে হ্যাঁ, আন্দোলন করে দেশটাকে এই করছে, আন্দোলনও কিন্তু ওই ফ্রি ফায়ার খেলার মতোই তারা করেছে। জীবন দিয়েছে ফ্রি ফায়ারের মতো, মানে জীবন দিতে গেলে কোনো তোয়াক্কা করেনি, যাই যাক, যা হবে হবে, এরকম একটা অবস্থা। পাশাপাশি আপনারা এখন দেখবেন বিভিন্ন ধরনের ওকেশন গুলোতে মানে দ্বন্দ্ব ফাসাদ এগুলো তো একেবারে বলা যায়, কি বলবো, মানে অপেক্ষা রাখে না। বর্তমান প্রজন্মরা এটা, এটার মধ্যে সর্বোচ্চ বেশি ইনভলভ, সবচেয়ে বেশি ইনভলভ হয়ে গেছে আমাদের এই জায়গাগুলোতে। সো ওই জায়গায় আমরা নিজেদেরকে হয়তোবা, যারা আগে থেকে আছি তারা হয়তো চিন্তা ভাবনা করি, বর্তমান প্রজন্ম এই চিন্তা ভাবনাগুলো করে না। সত্যিকার অর্থে এরা করে না। এরা ঝাঁপিয়ে পড়তে পারলেই এরা নিজেদের মনে করে বীর হয়ে গেছি বা অন্য কিছু হয়ে গেছি। পরবর্তীতে এটা নিয়ে বিশাল ভোগান্তির মধ্যে পড়তে হয় সবাইকে। যাই হোক, জেনজির সদস্য যে হয়তো অনেক কিছু না বুঝেই করে ফেলে, এটা স্বাভাবিক, কারণ ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি, এই জন্য আমরা ইতিহাসের মর্মটা বুঝি না। তাহলে ভাষা আন্দোলনের মধ্যে আমরা 2 দিনে যদি বলি যে 2 দিনে মোট 8 জন মারা যায়, যে সর্বশেষ 8 জনের কথা, অজ্ঞাত বালকের কথা আপনারা দেখতেছেন। এদের, এটা আসলে কে মারা গেছে কেউ চেনে নাই। তারপর ইনি সহ আমরা ভাষা আন্দোলনের সময় কতজন মরে গেছে? 8 জন মরে গেছে।
এই পুরোটা 2 দিনে 8 জন মারা গেছে, আর এই 8 জন জীবন দেওয়ার কারণে ভাষা আস্তে আস্তে আমাদের বাংলা ভাষার স্বীকৃতি পাওয়া শুরু করেছে। এবার আসেন বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো আপনাদের আসতে পারে। শুধুমাত্র এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন পড়বেন। এটা পড়বেন 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো তাদের 21 ফেব্রুয়ারিকে বাংলা ভাষার কি দেয়, মর্যাদা দেয়। এরপর কত সাল থেকে মূলত 200টি দেশ আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষা দিবস বা মাতৃভাষা দিবস পালন করে, এটা পড়বেন। জাতিসংঘ আমাদেরকে কবে স্বীকৃতি দেয় বাংলা ভাষাকে, আন্তর্জাতিক মাতৃভাষাকে জাতিসংঘ কবে স্বীকৃতি প্রদান করে, এবং 21 ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় রফিকুল ইসলাম দরকার নেই, এগুলো দরকার নেই। এখান থেকে 3টা পড়ে নেবেন। এই 3টাই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য আসার মতো আর কি। আচ্ছা, বদিউজ্জামান সোহাগ বলেছেন একটা আন্তর্জাতিক দিবসে ফুল দিবে না তো কি করবে? হিন্দুরাও কি মিলাদ করবে? হিন্দুরা কেন মিলাদ করবে? আপনারা কি হিন্দুদের বলা হয়েছে মিলাদ করার জন্য নাকি? আর আন্তর্জাতিক দিবসে ফুল দিবে না এটা আপনার কে বলেছে? কোথায় পেয়েছেন এটা আপনি? আপনি জাস্ট আমাকে এটা নিয়ে বদিউজ্জামান সোহাগ, আপনি একটু জাস্ট হাত তোলেন, আপনার সাথে একটু কথা বলি। বদিউজ্জামান সোহাগ, না আপনার সাথে আমি জাস্ট অন্য ব্যাপারে কথা বলবো। এই ব্যাপারে আপনার আপনার মন্তব্যটা জানতে চাবো। আচ্ছা, আপনি আন্তর্জাতিক দিবস, তাই না, 21 ফেব্রুয়ারি, তাই তো? জি জি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা ঠিক আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনি কি বলতে পারবেন বিশ্বের কতটা দেশ এরকম ভাষার জন্য জীবন দিয়েছে? আমরাই দিছি শুধু। আমরাই দিয়েছি শুধু, তাই না? আর কোনো দেশ দেয়নি? স্বাধীনতা না, যুদ্ধ হচ্ছে জীবন কয়টা দিছি দেশে? আমরা, আনুষ্ঠানিকভাবে আমরা জীবন দিছি আর কি ভাষার জন্য। আচ্ছা, স্বাধীনতা যুদ্ধে কতটা কতটা দেশের মধ্যে হয়েছে এরকম রক্তপাত? স্বাধীনতা না, ভাষার জন্য। ভাষা তো স্বাধীনতা যুদ্ধ না। না না, আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি, স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে বলতেছি, মানে নিজের হ্যাঁ, রক্ত দিয়ে স্বাধীনতা যুদ্ধ। কয়টা দেশ স্বাধীন করেছে? না, এটা আমি সংখ্যা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনার কাছে এটা আন্তর্জাতিক দিবসে ফুল দিতে পারলে এটা বৈধ হয়ে গেল, এরকম কিছু? না না, ভুল দেওয়াটা তো ইয়া না স্যার, এখানে কথা হচ্ছে যেহেতু এটা জাতিগতভাবে সংগঠিত হয়েছে, হুম তো এখানে শ্রদ্ধা হিসাবে ফুল দিতেই পারে। তো হ্যাঁ, এখন ফুল দেওয়াটাকে তো এই ক্ষেত্রে বিষোদ্গার হিসেবে। ফুল যে দেবে এটার কি সুষ্ঠু পরিবেশনা আছে না? না না, পরিবেশনা কি হচ্ছে সেটা সমালোচনা করা যেতে পারে, কিন্তু ফুল দেওয়াটাকে তো বিষোদ্গার করা যাবে না। না না না, হ্যাঁ, ফুল কত দেওয়াটাকে টাকার আমরা ফুল যদি নষ্ট, আপনি তো টাকা আপনার নষ্ট, এখানে দেখা এটা তো। যাচ্ছে যে আমরা তো মুসলিম ধর্মের যারা আছি, তাই না? না স্যার, সবাই আপনি তো তো মুসলিম মুসলমান। ধর্মের না এখানে। আর হ্যাঁ বিষয়টা হ্যাঁ, হচ্ছে যে আমি আপনি ওটাই তো আমি এটাকে ওটাই ধরেছি, এটা তো আপনার ব্যাপারে আমি এটা কথা বলছি। সামগ্রিকভাবে বলতে পারেন না স্যার। সামগ্রিকভাবে তো আমি এটা বলিনি, মানে আমি আপনি বলেছি যে আমরা সামগ্রিকভাবে এটা এই বলতে একটা পারেন না দিন, যে প্লিজ আপনি। আমাকে বলতে দেন। স্যার হ্যাঁ, 26শে মার্চ আমাকেও। কি ফুল দেওয়ার নিয়ম আছে? 26শে মার্চ প্রত্যেকটা দিবসে শহীদদেরকে ফুল দিবে, শ্রদ্ধা জানাবে। এটা এটা নিয়ে আমাদের সংস্কৃতিতে আছে, এটা তো আপনি বিশোদ্গার করতে তাই? পারেন না। এটা সংস্কৃতিতে আছে, আপনি কোথায় জানলেন? জি, জি। নাকি না সংস্কৃতি না, আমরা তৈরি করেছি? সংস্কৃতি আমরা যা করি তাই সংস্কৃতি। শোনেন, হ্যাঁ, আপনার সাথে আপনার আমি আমি আমার সাথে যুক্তিতে যারা আসে তাকে আমার ভালো লাগে সত্যিকার অর্থে। আপনি জি যেমন জি বলতেছেন, অনেকে আমার কথা শুনে হয়তো জি। চুপ থাকতো, এটা ভালো না। আপনি কথা বলেছেন এই জন্য আপনার সাথে বলি, আমরা সংস্কৃতি তৈরি করেছি না সংস্কৃতি আমাদের তৈরি করেছে? স্যার, সংস্কৃতি বলতে আমরা যাই, যে আমরা যা, যেমন আমাদের এখানে হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং প্রগতিশীল অনেকেই আচ্ছা, আছে। আপনার সবে বুঝলাম আমি। একটা জি জি। ওকেশনের জন্য আপনি 10,000 কোটি টাকা ব্যয় করা দেশের, এটাকে কিভাবে নিচ্ছেন? সেটা নিয়ে সমালোচনা করেন, কিন্তু আপনি সামগ্রিকভাবে হ্যাঁ, ফুল এখন আমি দেওয়াটাকে তো সেটাই বিশুদ্ধ করতে বললাম, পারেন আমি না। যে একদিন ফুল দেওয়ার জন্য একটা ফুল দিলাম আমি, সেটাতে হুম। তার জীবাত্মা বা তার দেহর কোনো আমি ইয়ে করলাম না, মিলাদ মাহফিল কোনো ব্যবস্থা নেই বা অন্য কোনো কিছুর ব্যবস্থা নেই, শুধু ফুল দেওয়ার না জন্য না, আমি সেটা আপনি কোটি কোটি ব্যক্তিগতভাবে টাকা খরচ করতেই পারেন করলাম। না। তাহলে আপনি সেক্ষেত্রে ব্যক্তি- এটাকে কিভাবে সাপোর্ট করেন যে ফুল দেওয়া যেতে পারে? ফুল ব্যক্তিগতভাবে আপনি আপনি এটা মিলাদ করতে মাহফিল পারেন যে করতেই পারেন। প্রত্যেকটা সংগঠন এক একটা সংগঠনের ক্ষেত্রে একটা ফুল বা দুটা ফুল দিবে, ফুলের তোড়া দিবে, দিয়ে একটা জিনিস একটা ব্যাপার থাকে। হয়তোবা হ্যাঁ, আমরা তাই। বিদেশে যেগুলো দেখি, দেখেন আপনারা, ছোট ছোট ফুল দিয়ে তারা কিন্তু শুভেচ্ছা জানায়। এখন আমার একটা ইউনিয়নে মনে করেন যে বিরোধী দল আছে, দলীয় আছে, বিরোধী দল তো ওই জায়গায় যেতেই পারে না, দলের মধ্যে 10টা ভাগ হয়ে যায়। হওয়ার পরে কি হয় তা জানেন? এই যে ফুলের টাকাটা আপনি দিলেন, টাকাটা কার পকেটে ঢুকতেছে? সম্পূর্ণ মধ্যস্বত্বভোগীর পকেটে ঢুকতেছে। কোনোভাবে ফুলের টাকাটা কোনো দরিদ্র বা কোনো গরিব মানুষের জন্য কিন্তু যাচ্ছে না। এখন বিগত সরকারের আমলে যদি আপনাকে আমি বলি, এরকম তারা 10টা দিবস বের করেছে নিজেদের মতো করে, প্রত্যেকটা স্যার, আমি দিবসের জন্য বিগত একটা ব্যয় সরকার নিয়ে করতো। কথা বলতে চাচ্ছি না, আমি বলতে হ্যাঁ, চাচ্ছি যে ভাষা ভাষা দিবস, এটা শহীদ দিবস ছিল, এখন আন্তর্জাতিক এখানে মাতৃভাষা দিবস। আমি যদি আপনাদের একটা বলি, আপনি দিবসকে হয়তো শ্রদ্ধার ছলে পালন, এটা বলতে পারেন, হচ্ছে শুধুমাত্র শহীদ কিন্তু দিবস না, এটা হচ্ছে আমাদের
বাংলা ভাষারও বিজয় একই সাথে। আমাকে আনমিউট করছেন, সো আমি বলতে চাচ্ছি, আপনি মানে আমি আপনার উপর কথা বলতেছি, এটা মাইন্ড করবেন না, না 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 কারণ না, আপনি আমাকে অসম্ভব। বলার জন্য আপনি আনমিউট আমার করছেন। আপনি তো আমার আমি, বয়সে বড় হয়ে যেতে পারেন, কোনো সমস্যা না তো না এটা। না, এটা নট ম্যাটার স্যার, বয়স নট ফ্যাক্ট। আমি বলতে চাচ্ছি যে এটা শুধুমাত্র শহীদ দিবস না, এটা হচ্ছে আমাদের জাতিগতভাবে আমরা একটা ভাষা পাইছি, এবং রাষ্ট্র হিসেবে মানে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ভাষা, এটাকে উদযাপনেরও একটা বিষয়। আমি দেখি, আপনি যেমন দেখছেন যে ফুলের টাকা নষ্ট হচ্ছে বা হচ্ছে আমি এখানে দেখি যে প্রত্যেকটা বাচ্চা, বা আমি আমি যখন প্রাইমারি স্কুলে পড়ছি, তখন আমি একটা ফুল নিয়ে গিয়ে দেই শহীদ মিনারে। এটার মতো, এটা আনন্দ, এই আনন্দটা ভাষা প্রকাশ করার মতো না। একটা আচ্ছা, মিলাদ মাহফিল তো ঠিক একটা আছে, দলীয় ভাবে রাজনৈতিক আপনার সংগঠন কথা থেকে। আমি মানলাম, আপনার কথা আপনি মানলাম, কিন্তু স্যার স্যার, ফুল আমি দেওয়ার আরেকটু পরে, যোগ করি, ফুল আরেকটু যোগ দেওয়ার করি, পরে আপনি শহীদ এখনই বললেন। মিনারের রক্ষণাবেক্ষণের আমি দায়িত্বটা কার? শহীদ মিনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রের, অথবা হচ্ছে আমাদের সামাজিক আমরা কি সংগঠনগুলো রক্ষণাবেক্ষণ করি? করেন না, সেটা সমালোচনা করতে আমি পারেন, জুতা কিন্তু পরে আপনি যদি এই শহীদ মিনার উঠিয়ে অনুভূতিটাকে রেখে আপনি, আমার জন্য খুব ভালো দেখায়? না না, সেটার সমালোচনা হইতেই পারে স্যার, এটা তো আপনি আমি তো বলতে সবের পারবো না। সমালোচনাই বলতেছেন, আমি তো সমালোচনাই করতেছি, আমি তো বলিনি যে এটা আপনি তো দেওয়া আমাদের যাবে না। সীমাবদ্ধতা, আমি এটা জাস্ট হচ্ছে আমাদের বললাম কি, জাতীয়। যে একটা দিন, এই যে একটা দিন আমরা পালন করতে গেলাম, হাজার হাজার কোটি টাকা হুম। লস করলাম, করে একটা ফুল দিলাম, কিন্তু পরক্ষণে আমরা কি করি? ওই দিনটাকে উদযাপন করতে গিয়ে আমরা কি করতেছি? আপনি মনে হয় আমার কথা বুঝতেই পারেন নাই, সেটা তো আমি আমাদের সবাই উদ্দেশ্যে বলছি সীমাবদ্ধতা স্যার, যে সেটা আমরা আমাদের একটা দিন সামাজিক পালন করতে সীমাবদ্ধতা। গিয়ে, আমি শোনেন, আমি সবসময় ওই যে বলা আছে না না না, স্পিড ওইটা, স্পিড বলা, না, আমি স্যার ওইটা সবসময় কি সমালোচনা দিবসের করতে পছন্দ সীমাবদ্ধতা? করি কেন? প্লিজ, আপ- সবসময় আপনি আপনি সমালোচনা করতে। শোনেন স্যার, আমি বলি যে ওইটা তো 21শে ফেব্রুয়ারি দিবসের সীমাবদ্ধতা নয়, ওটা জাতিগত সীমাবদ্ধতা। আপনি ওটা অন্য অন্য দিবসেও তো হচ্ছে, আপনি হুম। সেই দিবসে তো করলেন না তো। এটা হচ্ছে জাতিগত সীমাবদ্ধতা। লিসেন, আপনি আপনি শুধুমাত্র আপনি আমার টপিকসটা বোঝেননি, আমি 21শে ফেব্রুয়ারি না নিয়ে না আলোচনা স্যার, আমি করছি। আপনাকে বোঝাইতে পারিনি। আপনি কিছুক্ষণ আগে আমি পড়লাম যে তমুদ্দিন মজলিস সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে একটা ভাষা দিবস আমরা পাইছি হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি। মানুষ, প্রত্যেকটা সংগঠন এখানে সক্রিয় ছিল। তো এখন সাংস্কৃতিক ভাবে একটা দিবস আমরা উদযাপন করছি, অ্যাচিভ করছি, সেটাকে তো আপনি ধর্মীয় নিয়ে যেতে পারেন না। এখানে সাংস্কৃতিক সংগঠনের প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছিল, সবার অংশগ্রহণ। তো সেখানে তো ধর্মীয় ভাবে এটাকে একটা মানে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারেন না আপনি। এই আচ্ছা, এই বক্তব্য আপনি দিতে পারবেন না স্যার, মানে দিতে পারেন না। না এটা না, একটা আমি এটা আমি একটা আপনাকে ক্লাস স্যার, বোঝাই, এটা একটা আমি ক্লাস, আপনাকে এখানে 200 বারবার জনের বলি, লোক আছে। প্লিজ 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 এটা প্লিজ, এখানে আপনার এখন মন্তব্য এখানে আপনি সবার চাপাই দিতে সময় লস পারবেন না। হচ্ছে, প্লিজ আমি কথা বলি, জি জি, সবার সময় এখন লস হচ্ছে। বলেন। যেহেতু একটা ক্লাসের সময় আছে এখানে, হ্যাঁ, আপনার সাথে হ্যাঁ, আমি অন্যভাবে বিতর্ক করতে পারি, কোনো সমস্যা নাই, ওকে ওকে, থ্যাংক ইউ আপনি থ্যাংক ইউ। অন্যভাবে বিতর্ক আসেন, আমার কোনো যায় আসে না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, আমার টপিকসটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আমি যখন 26শে মার্চ আসবো, তখন আমি 26শে মার্চ নিয়ে কথা বলবো। যখন 16ই ডিসেম্বর আসবো, তখন 16ই ডিসেম্বর নিয়ে আমি কথা বলবো। ইভেন আপনি হয়তোবা, আমি আপনাকে বারবার বলে যাচ্ছি যে আমি এটা সমালোচনায় করতেছি, আমি বলতেছি না যে এটা দেওয়া যাবে না, আমি বলেছি যে এই যে দেওয়ার নামে মূলত আমরা যে অযৌক্তিক কাজগুলো করে যাচ্ছি, অসঙ্গতিগুলো আমরা দেখাচ্ছি, আমরা 21শে ফেব্রুয়ারির মিনিংটা যে বুঝতেছি না, এটা তো আমাদের হতে পারে না। বর্তমান প্রজন্ম 21শে ফেব্রুয়ারির মিনিংটাই বোঝে না। ঠিক একুশে আছে, ফেব্রুয়ারির মিনিং কি মিলাদ পড়ানো? অবশ্যই না। তো আপনি তো মিলাদ পড়ানোর কথা বললেন, হ্যাঁ, ফুল না অবশ্যই, দেওয়া আমি মিলাদ। আপনাকে বোঝাচ্ছি 21শে ফেব্রুয়ারির মিনিং কি, মিলাদ পড়ানো, এটা তো কথা না। আপনি লিবারাল মাইন্ডের হতে পারেন, কিন্তু অ্যাজ এ মুসলমান মুসলমান হিসেবে এটা বলতেই হবে অবশ্যই যে আত্মার মাগফিরাত কামনা করার জন্য এটা দরকার আছে। আপনি এখন করেন না, আপনি আত্মার মুসলমান না, মাগফিরাত শুধু কামনা করেন। হিন্দুদের মধ্যেও এটা আছে, খ্রিস্টানদের মধ্যেও এটা আছে, সবাই এটা করে, এটা সবাই করে, শুধু একজন দুজন না, এটা সবাই করে। ঠিক আছে। সো আমি যেটা বোঝাতে চেয়েছি যে আমাদের ফুল দেওয়া ব্যাপারটা, এটা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করে ফেলি না? আপনি কি অস্বীকার করতে তাই পারবেন? বলে, না না, অস্বীকার করার কিছু না, এটা তো জাতিগত সীমাবদ্ধতা আমাদের। হ্যাঁ, এই এখন আপনি জাতিগত এটা, সীমাবদ্ধতা থেকে আমরা বের হব কিভাবে? এটাই তো আমাদের সংস্কৃতি স্যার, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। এখন শোনেন, কথাটা আমরা হচ্ছে যে, জাতিগত সীমাবদ্ধতা থেকে বের হব কিভাবে? আপনার কাছে এর কি ইয়ে আছে, সলিউশন আছে? হ্যাঁ বের হবো আমরা। আমরা এই সংস্কৃতি সীমাবদ্ধতা গুলো কাটিয়ে উঠলেই আমরা বের হয়ে যাব। কিন্তু আপনি কিভাবে একটা কাটাবেন এই সলিউশনটা? তো আমি চেয়েছি, কিভাবে মিলাদ কাটাবেন এটা? পড়ায় কাটাবে, হ্যাঁ, মানে মিলাদ পড়ায় কাটাতে না হবে? না না, অবশ্যই না, তাহলে অবশ্যই না। এটা আপনি আমি আপনি আপনাকে তো বলি, এখানে, কোনো পাশে, আপনি কোনো এখানে দিক থেকে সামগ্রিকভাবে আপনি তুলে ঘোরাপথে ধরলেন হতে যে, পারবেন না, প্লিজ। এই ফার্স্ট আমি আপনার সাথে এরকম কথা বলতেছি, কোনো পাশে কিন্তু আপনি ঘোরাপন্থী হতে পারবেন না, না ইসলাম, না, না হিন্দু, না খ্রিস্টান, হুম, না বৌদ্ধ। কারণ আপনি গতকালকে একটা ব্যাপার দেখেছেন, এই জি জি, একটা গোড়াপন্থী বা উগ্র গোড়াপন্থীর জন্য কিন্তু পরিস্থিতি শেষ, দেশের মধ্যে গৃহযুদ্ধ বাজার মতো একটা হ্যাঁ পরিস্থিতি দুইটা তৈরি হয়ে গেছে। গোড়াপন্থী, এখানে একজনকে আপনি ধরতে হ্যাঁ, পারেন না। সবাইকে হ্যাঁ তাহলে দুই দিকে, গোড়াপন্থীর মধ্যে হবে না, এটা আপনি যেটা বলতেছেন। সো ওই ব্যাপারটায় আপনি হয়তো মিলাদটাকে অপছন্দ করতেছেন, কেউ হয়তো ফুল না না, দেওয়াকে আমি অপছন্দ করিনি, মিলাদের মতো হ্যাঁ, সংস্কৃতি আমাদের দরকার আছে, এটাও আমাদের সংস্কৃতি।
আচ্ছা আচ্ছা, মিলাদেরও সমস্যা দরকার নাই আছে। ভাই, আপনার ফেসবুক আইডি থ্যাংক আমার ইউ, আমার থ্যাংক ইউ। সাথে আপনি ফেসবুক আইডিতে অ্যাড হন, কিন্তু স্যার, আপনার না না সাথে না, আমি 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 বলতে চাচ্ছি, ওপেন ডিবেট আমি করবো এটা আমার নিয়ে। শেষ করিনি হ্যাঁ স্যার, আপনি আমার কাউন্ট করছেন, আমার শেষ করতে হবে। হ্যাঁ, সেটা জি হচ্ছে জি যে জি। আপনি সামগ্রিকভাবে ফুল দেওয়াটাকে এক্সপান্স করতে পারেন না, আপনি মিলাদকে এখানে চাপাই দিচ্ছেন। মিলাদও আমাদের সংস্কৃতি, ফুলও আমাদের সংস্কৃতি, সো আপনি এটা আপনি বলতে পারেন না আমার যে ক্লাসটা আবার দেখিয়েন প্লিজ, ক্লাসটা আবার দেখিয়েন, আমি ওখানে বলে দিয়েছি যে এখানে শুধু কি ফুল দেওয়াটাই আমাদের ইয়ের মধ্যে পড়ে নাকি সেটার জন্য মিলাদ পড়াও যায়। এখন আমরা মিলাদের দিকে তো মিলাদকে তো তাকাই না, শুধু রাষ্ট্রীয় ভাবে ফুলটা ইয়া দেই। করতে পারবে না স্যার, হুম আপনাকে হুম। তারা বুঝতে হবে, একটা দিবসে তো মিলাদকে রাষ্ট্রীয় ভাবে এটা ইয়া করে দিতে পারবে না যে সবাই মিলাদ পড়াবে, ফুলেই তো দিবে। আচ্ছা ভাই, এটা নিয়ে অনেকে কথা বলতেছে, আমরা ক্লাসে যাই, আপনার সাথে আমি ওপেন ডিবেট করবো, আপনি আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে নেন, সেখানে আমি ফোন দিয়ে আপনার সাথে ডিটেলস কথা বলবো 1 ঘন্টা, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে সবার ক্লাসের হ্যাম্পার হচ্ছে, হ্যাঁ, কারণ এটা ক্লাসে সবাইকে কথা বলতে হবে। আচ্ছা, ওনার সাথে আমার রেজা ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার যেটা নিয়ে কথা হইতেছে এটা নিয়ে আরো কথা বললে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কথা বললে কথা পারবে অযথা। হ্যাঁ, এটা এটা আমি আসলে সবসময়ের জন্য একটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে আমার সাথে কথা বলার মধ্যে কেউ কথা বলুক, কেউ এর একটু বেশি জানে। মধ্যে মধ্যে ঢুকে গেছে যে জোর করে করানো হয়। হুম হুম হুম। মানে জোর করে কি করানো হয়, মিলাদ নাকি ফুল দেওয়া? রেজা ভাই, কোনটা করানো হয় জোর করে, আপনি একটু বলেন। স্যার বললাম যে আমাদের যে এই যে ওই দিন কিন্তু বন্ধ থাকে, হুম হুম হুম। বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে, যেমন গার্মেন্টস। এই শ্রমিকদেরকে জোর করে নেওয়া হয় কিন্তু এই জায়গায়, যে ফুল দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হয়। আসলে আমাদেরকে মন থেকে দোয়া করা, না ফুল না, দেওয়াটা এটা এই স্যার যে বড় আপনি বিষয় করে না। বললেন না, এটা দোয়া করার ব্যাপারটা হয়তো আপনি সেটাকে মেনে নিচ্ছেন কিন্তু অন্য কেউ নিচ্ছে না। ঠিক আছে, সবার লিবারাল, সবাই সবার ব্যাপারে মন্তব্য দেওয়ার এখতিয়ার আছে। তবে হ্যাঁ, আমি একটা কথা সবসময় বলবো, যে যে কথা আপনি বলেন না কেন সেটার ইতিহাস জেনে কথা বলবেন, অন্যথায় কথা বললে যে বলেন সেটা নিয়ে সমস্যা হতে পারে। এরপর আসেন, সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলা, এটা নিয়েও খুব একটা মানে কনফিউশন আছে। যেটা হচ্ছে সিয়েরা লিওনের ভাষা বাংলা ভাষা, এরা কিন্তু সিয়েরা লিওন কখনো এটা স্বীকৃতি দেয় নাই। অর্থাৎ আমাদের কিছু বলা হয় থাকে যে কিছু উগ্র, বা যদি আমি বলি যে অতি উৎসাহী যে সকল সাংবাদিক থাকে, এই অতি উৎসাহী সাংবাদিকরা সিয়েরা লিওনের ভাষাকে দ্বিতীয় বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা তারা বলেছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সিয়েরা লিওন এই ব্যাপারটা তার পরবর্তী সময়ে, অর্থাৎ 2002 সালে ঘটনাটা হয়েছিল, পরবর্তী সময় তারা আবার নতুন করে কনফারেন্স করে বলেছে যে এরকম কিছু না যে তাদের দ্বিতীয় ভাষা বাংলা। তারা হয়তোবা রাষ্ট্র বাংলা ভাষাকে একটা অন্যতম স্বীকৃতি দিয়েছে ভাষা হিসেবে। সেটার ক্ষেত্রে তারা আবার এটাও ক্লারিফাই করে দিয়েছেন যে 1992 সাল থেকে 2002 সাল পর্যন্ত এই সময়টা মোটামুটি ভাবে বলা হয়ে থাকে যে সিয়েরা লিওনে বাংলাদেশের সেনাবাহিনী ছিল। কি ছিল? বাংলাদেশের সেনাবাহিনী সিয়েরা লিওনে ছিল। এই 2002 সাল পর্যন্ত থাকার কারণে ওখানে 10টা বছর তারা ছিলেন। এই 10 বছর থাকার কারণে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে, এই 10 বছরে ওই জায়গাটায় ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত যারা ছিলেন তাদের সবার সাথে এই বাংলাদেশ সেনাবাহিনীর মোটামুটি ভাবে বলা যায় যে একটা ভাবের পরিণতি হয়েছিল। যার কারণে বাংলা দিয়ে কথা বললে তারা বুঝতো না, বাংলাদেশ সেনাবাহিনী অনুধাবন করলো যে বাংলা দিয়ে যদি তাদেরকে কিছুটা বাংলা শেখানো যায় সহজে তাদের মধ্যে পৌঁছা সম্ভব। এবং তাদের বাচ্চা কাচ্চারাও খেয়াল করলো, এবং যে যদি আমরা বাংলা জানি তাহলে সেনাবাহিনীর কাছ থেকে সহজে আমরা টাকা বা যা সাহায্য বা যা কিছু তারা দেখ না কেন আমরা নিতে পারি। এজন্য দুই দেশের মধ্যে দুইটা ব্যাপারে, ওই সিয়েরা লিওন ছোট একটা দেশ হওয়ার কারণে মূলত দুই দেশের মধ্যে এই জিনিসটা হয়ে যায়। আর যার পরিপ্রেক্ষিতে তাদের অধিকাংশ মানুষ বাংলা ভাষা শিখে যায় এই সুবিধাটা নেওয়ার জন্য। পরবর্তী সময় 2002 সালে সিয়েরা লিওন স্বাধীনতা অর্জন করে এবং প্রেসিডেন্ট নির্বাচনে তিনি এটা স্বীকার করেন যে আমাদের এখানে, আমাদের দেশে বাংলা ভাষার বা বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশাল ভূমিকা রয়েছে বাংলার ক্ষেত্রে এবং সেনাবাহিনীর ক্ষেত্রে। আমরা তাদেরকে স্মরণ করি এবং বাংলা ভাষাকে আমরা অন্যতম একটা ভাষা হিসেবে দেশের মানুষের কাছে আমরা, মানে তারা দেশের মানুষ আমাদের দেশের কাছে পৌঁছাতে পেরেছে, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এটাই মূলত করেছে, পরবর্তী সময় এটাকে আমরা অতি উৎসাহী হয়ে বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে, এটা আমরা বলে থাকি। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সিয়েরা লিওনের নিজস্ব ওয়েবসাইটে এই ভাষা স্বীকৃতি বা এই রিলেটেড কোনো কোনো কিছুই নেই। শুধুমাত্র তাদের দেশের ভাষার ক্ষেত্রে একটা আছে, সেটা হচ্ছে ইংরেজি। আপনারা যারা বেশি পড়াশোনা করেন তারা একটু তাদের ওয়েবসাইটে শিখে আসেন, বা ওয়েবসাইটে একটু দেখিয়েন যে আসলে কি বলা আছে সেখানে। ঠিক আছে। সো এই জন্য আমরা যদি বলি যে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে, দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে, এই জিনিসটা ভুল। এই জিনিসটা ভুল।
কিন্তু তারা বাংলার প্রতি কৃতজ্ঞতা বোধ করেছে, এটা সঠিক। ভাষা আন্দোলনের জাদুঘর, জাদুঘরের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস আমি বলবো, যে আগে বলেছি বর্তমানে জিকের ক্ষেত্রে আমি আপনাদের ক্লাসের প্রথমেই বলেছি যে জিকেতে বিশাল কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে? জিকেতে অনেক বড় চেঞ্জ আসবে, যেটা আমি আপনাদের আগেও বলেছি। এটা চেঞ্জ আসার মূল কারণটা হচ্ছে বিগত সরকারের যে 16 বছর যে আমল ছিল, 16 বছরে তারা যেরকম ভাবে জিকে কে সাজিয়েছে, এখনকার সরকার সামনে যেটা আসবে তারাও ঠিক সেরকম ভাবে সাজাবে। এর মূল কারণটা হচ্ছে আমাদের প্রতিহিংসা রাজনীতির একটা ব্যাপার আছে। কারণ জিয়া আন্তর্জাতিককে চেঞ্জ করে শাহজালাল করেছে, এখন আবার জিয়া যখন আসবে তখন শাহজালাল চেঞ্জ করে জিয়াকে নিয়ে আসবে। বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতুকে বঙ্গবন্ধু সেতু বানিয়েছে, আবার সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ দিনকে দিন পুরো ব্যাপারগুলো চেঞ্জ হয়ে যায়। এই জন্য বলেছি জিকের ক্ষেত্রে আপনাকে অনেক কিছু চেঞ্জ মানতে হবে। এটা আসবে, এটা চেঞ্জ হবে, চেঞ্জ করে পড়তে হবে। সো যেটা আমি বলেছিলাম ভাষা আন্দোলন জাদুঘর ক্ষেত্রে, এই যে একটা নাম এখানে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা, শেখ হাসিনার নামের জন্য হয়তো এই জিনিসটাকে তারা ডিসডেন করবে, কারণ বর্তমান সরকার এটা কোনোভাবে মানতে রাজি না। তারপরে এটা থেকে আপনারা নিতে পারেন শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর, এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটা থেকে এটাও খুব একটা দরকার আপনাদের পরীক্ষার জন্য না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কথা বলা আছে, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা একাডেমি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পড়ার দরকার নাই, এটা মানে আপনাদের এনটিআরসি এর জন্য গুরুত্বপূর্ণ না, বিসিএস এর জন্য হয়তোবা গুরুত্বপূর্ণ বেশি। যেহেতু আমি বলেছি যে গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেব, এখানে দেখেন কিছু চেঞ্জ আসবে। বর্তমান মহাপরিচালক কিন্তু ইনি না, ঠিক আছে? প্রথম মহাপরিচালকটাই শুধু থাকবে, প্রথম পরিচালকটাই শুধু থাকবে, আর বাকি যে বর্তমানগুলো আছে এগুলো একটাও থাকবে না, কারণ এগুলো চেঞ্জেবল। এবং আগামী আপনাদের হয়তো পরীক্ষা হতে হতে অন্য সরকার এসে যাবে, তখন আরেকজন আবার নেবে, এই জন্য বর্তমানগুলো পড়ার আপনাদের কোনো দরকার নেই, শুধুমাত্র প্রথমগুলো পড়ে নেবেন। কত সালে প্রতিষ্ঠা হয়, অবস্থান কোথায়, আর উদ্দেশ্য কি, পরিচালককে, এই প্রথমগুলো শুধু পড়ে নেবেন। এরপর এখান থেকে যেটা আসে, ধান শালিকের যে আছে দেশ, এইটা বারবার একবার আপনাদের পরীক্ষা আসছিল। ধান শালিকের দেশ, বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকার নাম বলা আছে ধান শালিকের দেশ। আর বিজ্ঞান পত্রিকা খুব একটা বেশি আসে না, উত্তরাধিকার আসে। এই দুটা এখান থেকে পড়বেন। বাংলা একাডেমি থেকে 4টা প্রকাশিত হয়, পত্রিকা বলা হয়ে থাকে। এর মধ্যে দৈনিক হয় না, ষান্মাসিক বা সাপ্তাহিক, 15 দিন পর পর একটা হয়, এবং 1 মাস পর পর একটা হয়, তারপর 3 মাস পর পর একটা হয়। সো ধান শালিকের দেশ বলা হয়ে থাকে বাংলা একাডেমির একটা পত্রিকার নাম, যেটা ষান্মাসিক ভাবে মূলত প্রকাশিত হয়ে থাকে। এরপর আসেন ভাষা আন্দোলনের শিল্প সাহিত্যের আগে আমরা এইদিকে চলে যাই, এই পাশে দেখি আপনাদের জন্য কি আছে, এখান থেকে আসতে পারে কিনা বা আসার মতো কিছু আছে কিনা। আচ্ছা, এ পাশ থেকে এই পাতা আসলে এই মানে পিডিএফ দিয়ে পড়ানো সো টাফ। আপনাদের পিডিএফ ভিত্তিক পড়াশোনা আমরা খুব শীঘ্রই এখান থেকে বের হচ্ছি, আবার আপনাদের নতুন করে পড়াবো। সো আশা করি যে সেটা আপনাদের জন্য পিপিটি থেকে পড়াবো, সুন্দর করে সাজিয়ে নিয়ে পড়াবো, এটা আপনাদের জন্য ভালো হবে। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে আপনাদের যেটা বলা হচ্ছে যে ভাষা আন্দোলন ভিত্তিক যে সকল সংগঠন, ভাষা আন্দোলন ভিত্তিক যে সকল রচনাগুলো ছিল, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কেন বেশি একটু বলে নেই। আহ, আমি আগে বলেছি ভাষা আন্দোলনের সাথে কোনো কিছু চেঞ্জ হবে না, এগুলো ঠিক থাকবে। এখন যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়ে একটু মানে বিভেদ আছে, সুতরাং মুক্তিযুদ্ধ বিষয় থেকে না আসলে ভাষা আন্দোলন থেকে দিয়ে দিতে পারে। কারণ আপনারা দেখেছেন গত কয়েকটা যে এই সরকার পতনের পর প্রায় 20টার মতো পরীক্ষা হয়েছে, 20টায় মুক্তিযুদ্ধ থেকে কোনো প্রশ্ন আসে নাই। শুধুমাত্র সেক্টর থেকে একটা প্রশ্ন আসছিল 20টা প্রশ্নের মধ্যে, মানে 20টা পরীক্ষার মধ্যে। আর একটা ছিল হাজী শরীয়তুল্লাহ যে ফরাইজি আন্দোলন, এটা আসছিল। এর বাইরে আর তেমন কোনো প্রশ্ন তারা দিচ্ছে না, মানে বোঝা যাচ্ছে যে প্রশ্ন সামনের দিকে আপনাদের কেমন হতে পারে। সো এখানে 21-এর প্রথম গান বলা হচ্ছে ভুলবো না ভুলবো না আনম গাজীউল হক। ভুলবো না ভুলবো না আনম গাজীউল হক হচ্ছে 21-এর প্রথম গান, এটাকে বলা হয়ে থাকে। আমরা যেটা 21-এর প্রথম গান পড়ি, আমার ভাই রক্তে রাঙানো, সরি, যেটা 21শে ফেব্রুয়ারি যেটা পড়ে পড়ে থাকি আমরা, এটা এটা কিন্তু মানে 21শে ফেব্রুয়ারি 1952 সালে আসে নাই, এটা 1954 সালের গান। অর্থাৎ 54 সাল পর্যন্ত আমরা এই ভুলবো না পাঠ করে এসেছি। আর তারপরে 54-তে যখন আসলো, তখন মূলত আব্দুল গাফফার চৌধুরী সহ এবং আব্দুল লতিফের কথা আপনারা শুনেছেন, আব্দুল লতিফ এবং আব্দুল গাফফার চৌধুরী দুজনের, একজন হচ্ছে গীতিকার, একজন সুরকার, মিলে আমাদের আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটা তখন থেকে আমরা গেয়ে আসি। এখানেও সমস্যা আছে, সেটা হচ্ছে যদি কোনোভাবে আহ মানে সরকার চায় এই জায়গায় গিয়ে চেঞ্জ আনতে পারে, কারণ আব্দুল লতিফ যিনি ছিলেন, তিনি ছিলেন তৎকালীন সময় ছাত্রলীগের, আওয়ামী লীগের একজন কর্মী, এবং তিনি এই গানটা সব জায়গায় গেয়ে বেড়াইতেন আব্দুল গাফফার চৌধুরীর। তো ওই জায়গায় গিয়েও আমি যদি বলি এখন আপনাদের ইতিহাস নিয়ে তন্ত ঝামেলা বেঁধে যাবে। হ্যাঁ, সো যাই বলি না কেন, ইতিহাসের অবশ্যই আমাদের জানতে হবে প্রকৃত ইতিহাসটা কি।
এরপর আসেন প্রভাত ফেরির গান মৃত্যুকে দ্বারা তুচ্ছ করিল, মোশাররফ হোসেন চৌধুরী। মোশাররফ চৌধুরী হচ্ছে মৃত্যুকে যারা তুচ্ছ করলে তার হচ্ছে প্রভাত ফেরির গান হিসেবে আপনাদের পরীক্ষা আসে। কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা কবিতা মাহবুবুল আলম চৌধুরী। এইখানে যেই কটা টপিক আছে আপনাদের জন্য একবার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। এখানে যেই কটা আছে প্রত্যেকটাই আমি এগুলো চেঞ্জ করতে বা এগুলো দাগিয়ে দেওয়ার মতো কোনো উপায় নেই, পুরোটাই আপনাদের পরীক্ষার আসার মতো। এগুলো পুরোটাই আপনারা পরীক্ষার জন্য পড়ে নেবেন, যেগুলো চেঞ্জ হবে আমি আপনাদের বলে দেবো। এবার আসেন ভাষা আন্দোলনের উপরে যে প্রভাত ফেরির গানটার কথা আপনাদের আমি বলেছি। এই যে দেখেন প্রভাত ফেরি গান এখানে আছে। প্রভাত ফেরি গানটা হচ্ছে আমার ভাই রক্তে রাঙানো, এটা 1954 সাল থেকে মূলত গাওয়া হয়ে থাকে। 56 সংবিধানে যখন আমাদের বাংলা ভাষায় স্বীকৃতি দেওয়া হলো তখন থেকে এটা যা মূলত সারা বাংলাদেশ বা সারা দেশে ছড়িয়ে পড়ে। তখন তো আর আমাদের এখনকার মতো মোবাইল ফোন বা আন্তর্জাতিক ভাবে কিছু নেই, শুধু রেডিও ছিল। এই রেডিওর মাধ্যমে মূলত আমাদের প্রত্যেকটা ব্যাপার পরিচালিত হতো, এই জন্য আমরা এটা বুঝতে পারি নাই যে কখন থেকে আসলে কি চালু হতো বা কখন থেকে কি শুরু হতো। সো প্রভাত ফেরির এই গানটা মূলত মোশাররফ উদ্দিন আজকের শরীয়তারে শিরোনামে প্রভাত ফেরি গান প্রথম গান লেখেন। পরবর্তীতে এটার সুরকার হিসেবে বা গীতিকার হিসেবে বলা হয়ে থাকে যে আব্দুল গাফফার চৌধুরী হিসেবে তিনি ছিলেন। আব্দুল গাফফারের নাম আপনারা সবাই শুনেছেন। এবং বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। এখানে এটাকে মনে রাখার জন্য আপনাদের মধ্যে অনেকে কনফিউশন হয়ে যায় যে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির আহ সুরকারকে। এই জায়গায় দুটা জিনিস মনে রাখবেন, যে প্রথম সুরকার এবং বর্তমান সুরকার। প্রথম সুরকার এবং বর্তমান সুরকারের মধ্যে আপনাদের কনফিউশন বাজে। এটাকে জাস্ট ক্লিয়ার করার জন্য যদি আপনাদের বলি যে প্রথম এবং শেষ, প্রথম এবং শেষ এটাকে মানুষ বেশি মনে রাখে, তাই না? মাঝখানে যা কিছু আসুক না কেন এটাকে খুব বেশি আমরা মনে রাখি না, প্রথম শেষকে মনে রাখা হয়। এখানে দেখেন আব্দুল লতিফের মধ্যে যদি আমরা বলি বর্ণ হিসেবে আব্দুল লতিফের মানে নামের বানান হচ্ছে 7টা। আর ওইদিকে আব্দুল গাফফার তারও 8টা, আলতাফ মাহমুদ সেখানেও 8টা। অর্থাৎ প্রথম এবং শেষকে আপনারা বেশি প্রায়োরিটি দিলেই মনে থাকবে খুব সহজে। আব্দুল লতিফ এমনিতে থাকবে না। বাকিটুকু আলতাফ মাহমুদের 8টা এবং আব্দুল গাফফার চৌধুরী 8টা। আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে এটার গানটা মানে রচনাই করেন তিনি। আর বর্তমান সুরকার হিসেবে আছেন শিল্পী আলতাফ মাহমুদ। তাহলে আব্দুল লতিফ এমনিতে দেখা যাবে অনেকটা আপনার এখান থেকে হাইট হয়ে যাবে। এরপর আসেন ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যের কথা আমরা যেটা জানি যে বর্তমান সাহিত্য যেটা নাটক কবর মুনির চৌধুরী। এই আমরা তৈরি করেছি মানুষগুলোকে, কিন্তু আমরা মানুষগুলোকে হারিয়ে ফেলেছি, এটা আমাদের সবচেয়ে বড় কি বলবো ব্যর্থতা। কারণ 72-এ আমরা তাকে হারিয়ে ফেলেছি, অর্থাৎ স্বাধীনতার পরে তাকে হারাতে হয়েছে আমাদের মুনির চৌধুরীকে। বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় আর তিনি কখনো ফেরেন নাই। এই জহির রায়হানকেও আমরা ঠিক হারিয়েছি 71-এ। বুদ্ধিজীবী হত্যা দিবসের যে আমরা কথা বলি, বুদ্ধিজীবী হত্যার মধ্যে আমরা জহির রায়হানকে হারিয়ে ফেলেছি। আরেক ফাল্গুন আর্তনাদ এবং নিরন্তর ঘোড়াধ্বনি। আরেক ফাল্গুন হচ্ছে জহির রায়হান আর্তনাদ এবং শওকত ওসমান নিরন্তর ঘোড়াধ্বনি হচ্ছে সেলিনা হোসেন। সেলিনা হোসেন আমরা সবাই জানি যে তার আরো একটা সুন্দর মুভি আছে, সেটা হচ্ছে হাঙ্গর নদীর গ্রেনেড, তাই না? নাম শুনেছেন সবাই হাঙ্গর নদীর গ্রেনেডের মধ্যে যেটা বুবা ছেলে থাকে, বুবা ছেলের নাম আপনারা দেখেছেন সেখানে, বুবা রইস, তাই না? যারা আগেরকার তারা মোটামুটি জানেন এটা রইস নামের একটা ছেলে ছিল, যেখানে মূলত দুজন মুক্তিযোদ্ধা তার ঘরে গিয়ে, এটা খুবই ভালো মুভি আমার কাছে মনে হয়েছে, যে দুজন মুক্তিযোদ্ধা তার ঘরে গিয়েছিল, কোথায় রাখবে কোনো জায়গা নেই। পক্ষান্তরে এদিকে পাকিস্তানি হানাদার বাহিনী পেছন পেছন তো জায়গা দিয়েছে। তো তখন তিনি চিন্তা করে মানে ধান রাখার কলস যেটা বলা হয়ে থাকে, বা ধান বা চাল রাখার কলসের মধ্যে দুজনকে মূলত ভিতরে রাখে। রাখার পর উপরে ঢাকনা দেওয়ার পরে তার ছেলে ছিল রইস, যে মূলত প্রতিবন্ধী হিসেবে ছিল, কথা বলতো না, তার হাতে বন্দুক তুলে দেয় দিয়ে এবং তাকে পাকিস্তানিরা মেরে ফেলে। অর্থাৎ বিসর্জন বা আত্মবিসর্জনের কতটা মুক্তিযুদ্ধের সময় কতটা মানুষ আত্মবিসর্জন দিয়েছে সেই ইতিহাসটা তিনি এখানে তুলে এনেছিলেন এই সেলিনা হোসেন। ইনি বাংলা একাডেমির মূলত শেষ পর্যন্ত সভাপতি ছিলেন, তাকে এখন বাদ দিয়ে অন্যজনকে নেওয়া হয়েছে আমরা যেটা বাংলা একাডেমি দেখলাম। সো উনি ভালো একজন পরিচালক এবং ভালো একজন রাইটার সেলিনা হোসেন। সম্পাদিত গ্রন্থ ছিল 21শে ফেব্রুয়ারি। এরপর আসেন ভাষা আন্দোলনের জন্য ভাস্কর্য। ভাস্কর্যের আগে শহীদ মিনার গুলো আমরা পড়বো। শহীদ মিনার থেকে আপনাদের যেটা আসতে পারে পরীক্ষায়, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে শিল্পী কে ছিলেন, শহীদ মিনারের শিল্পী কে ছিলেন, শহীদ মিনারের উচ্চতা কত এবং উদ্বোধন করা হয় কবে, এটা দরকার নেই। শেখ শফিউরের ছেলে বা শফিউরের বাবা এটা উদ্বোধন করেন, যেখানে মূলত আমরা বলে থাকি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। এখান থেকে জাস্ট দুটা পড়ে নেবেন, স্থপতিকে উচ্চতা কত।
এরপর আপনারা পড়বেন যে বাংলাদেশ শুধু না, পৃথিবীর সবচেয়ে বড় শহীদ মিনার কোথায় অবস্থিত। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় শহীদ মিনার অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটার উচ্চতা হচ্ছে 71 ফুট। কত ফুট? 71 ফুট হচ্ছে এর উচ্চতা, পৃথিবীর সবচেয়ে বড় শহীদ মিনার। আর বহির্বিশ্বের মধ্যে যদি শহীদ মিনার বলা হয়, যে প্রথম শহীদ মিনার কোথায় করা হয়, যুক্তরাজ্যে করা হয় প্রথম শহীদ মিনার। আর বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রথম শহীদ মিনার করা হয় জাপানের টোকিওতে। এই দুটা এখান থেকে পড়ে নেবেন। যুক্তরাজ্যে প্রথম, এটা পৃথিবীর প্রথম বলা হয়ে থাকে, এবং বাংলাদেশ আমাদের টাকায় প্রথম শহীদ মিনার তৈরি করা হয় জাপানের টোকিওতে। আচ্ছা, ডাইজেস্ট প্লাস বই না, ডাইজেস্ট প্লাস বই এত তথ্য নেই। এরপর আসেন ভাষা আন্দোলনের স্মরণে নির্মিত ভাস্কর্যের কথা বলা আছে। ভাস্কর্যগুলো এখন যেটা গুরুত্বপূর্ণ, মোদের গরবটা, এটা একটু পড়বেন, অখিল পাল। এরপর হচ্ছে স্মৃতির মিনার, এটা পরীক্ষা আসে, হামিদুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এই দুইটা এখান থেকে পড়বেন, মোদের গরব এবং স্মৃতির মিনার, দুইটা। তেমন আর ভাষা আন্দোলন থেকে আপনাদের আসার মতো কিছু নেই। এক কথা প্রশ্ন উত্তরগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এক কথা প্রশ্ন উত্তরগুলো বাসায় সবাই পড়ে নেবেন। আর আগে বলেছি যে এক কথা প্রশ্ন উত্তরের মধ্যে যেগুলো বঙ্গবন্ধু রিলেটেড আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি আপনি পড়তে চান কোনো সমস্যা নেই, আমার কোনো সে নাই। যদি পরীক্ষায়, আমি বলে দিচ্ছি, পরীক্ষায় হয়তো বা কমন আসবে না। আর যদি আপনি অ্যাজ এ বঙ্গবন্ধু ভক্ত হিসেবে পড়তে চান, কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারেন। এরপর আসেন, এখান থেকে দেখেন যে কয়টা প্রশ্ন আছে, মোটামুটি ভাবে সব কয়টাই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। এখানে 5টা বা 7টা প্রশ্ন আছে আপনাদের টিচার্স ওয়ার্ক, যেটা আমরা বলে থাকি টিচার্স ওয়ার্কের ক্ষেত্রে। আপনারা নিজেরাই এর উত্তর দিবেন। যে আমি এখান থেকে গুরুত্বপূর্ণ 2-1টা ধরে দেখি পারেন কিনা পারেন। এটা উত্তর করেন দেখি কে পারবেন। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি দেন? কোনটা হবে উত্তর? ইউনেস্কো, তাই না? এটা সহজে পাওয়া যাবে। এটা তো সিয়েরা লিওন, আমি আমি একটুকে পড়িয়ে দিলাম আপনাদেরকে। এটা বলেন, 1948 সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহার করার প্রস্তাব রাখেন? কোনটা হবে? আচ্ছা, ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু তৎকালীন সময় আপনারা জানেন যে পাকিস্তান গণপরিষদের একজন সদস্য ছিলেন, অর্থাৎ তিনি একজন এমপি ছিলেন। হ্যাঁ, এই ধীরেন্দ্রনাথ দত্ত ক্ষেত্রে যদি আমরা বলি, তাকেও কিন্তু প্রচন্ড শাস্তি দিয়ে মারা হয়েছিল। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন অনেকে জানেন না। সেটা হচ্ছে তাকে শাস্তি দেওয়ার বলতে 1971 সালে প্রথম তাকে 29শে মার্চ ধরে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে মূলত তাকে আহ, প্রথমে চোখ তুলে ফেলা হয়, অর্থাৎ তার জীবিত অবস্থায় তাকে চোখ তুলে ফেলা হয়। পরবর্তী সময়ে তাকে জীবিত অবস্থায় বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মারা হয়, এবং পরে তাকে সেনাবাহিনীর বলা হয় তাকে ব্যারাকের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। শুধুমাত্র কেন? বাংলা ভাষার জন্য তিনি কেন প্রথমে আবেদন করেছিলেন এই ব্যাপারে। আর পাশাপাশি তিনি প্রথম থেকে এটা নিয়ে খুবই সরব ছিলেন এই জন্য। এরপর আসেন, এখান থেকে তো আমাদের তেমন আর পড়ার কিছু নেই। এখন আসেন 54 নির্বাচন থেকে জাস্ট 2টা প্রশ্ন। 54 নির্বাচন থেকে 2টা প্রশ্ন পড়বেন। সেটা হচ্ছে 54 নির্বাচনের মোট দল কতটা ছিল, আর যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়। যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? 1953 সালের 4 ডিসেম্বর। আর মোট দল ছিল 4টা। আমাদের নবম দশম শ্রেণীর যেহেতু বই বলা হয়ে থাকে, আমরা যেহেতু বোর্ড বই নির্ভর থাকি, এই জন্য মোট দল ছিল 4টা। যুক্তফ্রন্ট নির্বাচনের মোট দল ছিল 4টা। আর এখানে মূলত যুক্তফ্রন্ট যেটা বলা হয়ে থাকে, গঠন করা হয়েছিল 1953 সালের 4 ডিসেম্বর। আর একটা প্রশ্ন আসে, যুক্তফ্রন্ট সরকার কতদিন টিকে ছিল? মাত্র 56 দিন যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। কতদিন? মাত্র 56 দিন যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এই 3টা প্রশ্ন এখান থেকে পড়বেন। এরপর আসেন, কাকমারি সম্মেলনের কথা আপনারা সবাই শুনেছেন। কাকমারি সম্মেলন, তাই না? এই কাকমারি থেকে আপনাদের পরীক্ষা আসে। কাকমারি সম্মেলন মূলত কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, মানে কোন জায়গায়? এটা টাঙ্গাইলের সান্তোষে বা সন্তোষে বলা হয়ে থাকে। কাকমারি সম্মেলন 1957 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল, 10 দিন ব্যাপী। অর্থাৎ 10 দিন বলতে আমরা যদি বলে থাকি যে 6 দিন বলা যায়, 6 ফেব্রুয়ারি থেকে শুরু করে 10 ফেব্রুয়ারি পর্যন্ত লং মার্চ করেছিল মাওলানা। যদি আমরা বলে থাকি প্রধান এজেন্ডা ছিল স্বায়ত্তশাসন এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে, এই লং মার্চে মূলত আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সভাপতি। প্রধান অতিথি হিসেবে সোহরাওয়ার্দীকে তিনি ডেকেছিলেন, এবং প্রধান এজেন্ডা হিসেবে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন এবং বৈদেশিক নীতি। এখানে একটা খুব সুন্দর বক্তব্য ছিল, সেটা হচ্ছে আমরা বলে থাকি
আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন সোহরাওয়ার্দী। আব্দুল হামিদ খান ভাসানী তাকে প্রশ্ন করেছিল যে তুমি কি পাকিস্তানের শাসন মেনে নেবে কিনা, পাকিস্তানের শাসনতন্ত্র তুমি মেনে নেবে কিনা। তখন তিনি মজার ছলে একটা কথা বলেছিলেন যে যদি আমাকে বলা হয় যে তুমি এই শাসনতন্ত্র মেনে নাও, এটা আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি মানব না। যদি আমার মরণের পরে বলা হয় তাও আমি মানবো না। যদি আমার কবরে গিয়েও বলা হয় যে এটাকে তুমি মানতেছো কিনা, তারপরও আমি মানবো না। মানে কতটা একজন যদি একটা ব্যাপারে যদি রাগী হয়, একটা ব্যাপারের প্রতি যদি কেউ স্বীকৃত না দেয় বা স্বীকার না করে, কতটা রাগী হতে পারে চিন্তা করে দেখেন একজন মানুষ। যে আমাকে পাকিস্তানের ব্যাপারে যা কিছু গুলি যদি বুকের মধ্যে যদি আমার বুলেট ধরে বলা হয়, ঝাঁঝরা করে ফেলা হয়, তারপর আমি এটা মানবো না। তারাই ছিলেন এগুলো। এখন আপনি যদি বলেন যে ইতিহাস বঙ্গবন্ধু নির্ভর ছিল, আপনাকে যদি আমি এখন বলি যে ইতিহাসের অর্ধেক নেই আমাদের মধ্যে থেকে, এই আপনার প্রথম থেকে যদি আপনাকে বলা হয় যে বঙ্গবন্ধুর কতটুকু অবদান ছিল আওয়ামী লীগ প্রতিষ্ঠার জন্য, কেউ বলতে পারবেন কতটুকু অবদান ছিল? দেশকে এই পাকিস্তানের কাছ থেকে বারবার শোষণ থেকে মুক্ত করার জন্য কতটুকু অবদান ছিল বঙ্গবন্ধুর? আপনি কি আজকে বলতে পারবেন হোসেন সোহাদি কত সালে, বা মাওলানা ভাসানী, একে ফজলুল হক কত সালে আওয়ামী লীগ গঠন করেছে, কিভাবে এটা গঠন হয়ে আসলো, তাদের কি অবদান ছিল, তারা কোথায় গিয়ে কি করছে, জন্মগ্রহণ করেছে কোথায়, তাদের মৃত্যু কোথায়, তাদের এখন রোগের চিকিৎসা করছে কে, এটা বলতে পারবেন? পারবেন কেউ বলতে? কেউ পারবেন না। ইতিহাস বিকৃত করেছে কে? আপনাকে যদি আমি এখন মুক্তিযুদ্ধের ইতিহাসটা বলি, আপনি তো হয়ে যাবেন, মানে হা হয়ে যাবেন যে মুক্তিযুদ্ধের কি এই ইতিহাস ছিল? বলতেই পারবেন না। আপনাকে যদি এখন বলা হয় যে আসলে কি 30 লাখ মারা গেছে মুক্তিযুদ্ধ, আপনি তো এটা তো শেষ, ফিউজ হয়ে যাবেন। আপনাকে যদি বলা হয় যে বঙ্গবন্ধু যে 9 মাস জেলে ছিল, আর বাংলাদেশের যুদ্ধ যে করেছে তারা কি করেছে, তাদের অপরাধ কাদের বেশি অপরাধ ছিল? কেন বলা হলো 72 সালে এসে কেন বাকশাল প্রতিষ্ঠা হলো? কেন 72-এ এসে তিনি তাজউদ্দিনকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী হলো? কেন বা 74-এ গিয়ে রক্ষী বাহিনীর হাতে আমাদের মুক্তিযুদ্ধের 30 জনকে নিহত হতে হলো? উত্তর দিতে পারবেন? উত্তর নেই। আমরা শুনে শুনে এটা, আমরা এগুলো কি শুনে শুনে এটা হয়েছি। হ্যাঁ, আজকের ক্লাসে এটা বলার কথা ছিল। এখন বলতে গেলে তো অনেকের গায়ে আগুন লাগার সম্ভাবনা আছে। সমস্যা এই জায়গায় যে প্রকৃত ইতিহাস শুনে যদি আবার অনেকে মনে করে যে এগুলো মনে হয় স্যার বানিয়ে বলতেছে, এই জায়গায় গিয়ে সমস্যা হয়। এই যে দেখেন বঙ্গবন্ধু নিউক্লিয়াস বানাইছে, এখানে বঙ্গবন্ধু নিউক্লিয়াস, এটা পরীক্ষা প্রশ্ন ধরে। ইভেন ভাইবা বোর্ডে অতদিন আপনাদের পরীক্ষা প্রশ্ন ধরতো। ওই সময় তিনি ছাত্র ছিলেন 62 সালে। তাহলে 62 যদি ছাত্র থাকে, 47 থেকে 62 পর্যন্ত এই দেশটাকে নিয়ে গেলেন কারা? কাদের অবদান ছিল? তাদের কি আমরা একজনকে মনে রাখছি? বলতে পারবেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে মনে রাখছি আমরা? একে ফজলুল হককে মনে রাখছি? একজনও বলতে পারবেন না। আজকে যারা স্টুডেন্ট আছেন একজনও বলতে পারবেন না যে তাদের কোনো অবদান আমরা মনে রেখেছি। অথচ আওয়ামী লীগ গঠনে করেছেন তারা, কিন্তু আওয়ামী লীগকে আমরা একজনের উপরে দিয়ে দিয়েছি ক্রেডিট, সবকিছু একজনের উপরে ক্রেডিট দিয়ে দিয়েছি। যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা রাজাকার বানিয়ে ফেলেছি। তাদেরকে কি করেছে? রাজাকার। আপনাকে যদি আমি 71-এর ইতিহাসটাই বলি, যখন ইতিহাসে আসতেছি অবশ্য, যখন মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে চলে গেলেন, স্বাধীনতার ইতিহাসের আগেরটাও যদি বলি, 7 মার্চের ভাষণের কথা যে আপনি বলেন, 7 মাসের ভাষণে যদি আপনাকে বলা হয় 7 মাসের ভাষণে অর্ধেকটা কেটে ফেলা হয়েছে, এটা যদি আপনি স্বীকার করবেন না, তাই না? স্বীকার করবেন না। 7 মাসের ভাষণে অর্ধেকটা কাটা হয়েছে। 7 মাসের ভাষণের মূল রেকর্ডটা নেই। মূল রেকর্ডে 7 মাসের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষের দিকে গিয়ে জয় বাংলা জয় পাকিস্তান বলেছিলেন, পাকিস্তান কেটে ফেলা হয়েছে, জয় বাংলা রাখা হয়েছে। তিনি ওই দিন স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল, কোনো এক কারণে স্বাধীনতার ঘোষণা তিনি দেন নাই। কি কারণে দেননি সেটাও মানুষ জানে না। বারবার ইয়াহিয়া খানের সাথে কেন বৈঠক করা হলো? আর ইয়াহিয়া খানের ক্ষেত্রে যদি বলি, ওই সময় আওয়ামী লীগ নির্বাচন করেছিল, সারা বাংলাদেশের পুরো ভোটটা আওয়ামী লীগ পেয়েছে, কিন্তু পাকিস্তান থেকে একটা আসনও পায় নাই। আবার পাকিস্তানেরা যারা আছে, পুরো পাকিস্তানে পিপলস পার্টি পুরো ভোট পেয়েছে, আওয়ামী লীগ একটা আসনও পায় নাই। তো দুই জায়গায় দুই রকম মানে রেসিজম তৈরি হয়ে গেছিল। এই জন্য পাকিস্তানও পারতেছিল না ক্ষমতা এখানে দেওয়ার জন্য, বাংলাদেশও সাহস পাচ্ছিল না যে ওই পাশ থেকে শাসন করার জন্য। একটা আন্তঃকন্দল আন্তঃদ্বন্দ্ব বেজে যেত প্রচুর পরিমাণে আমাদের দুই দেশের মধ্যে। ওই সময়ের মধ্যে আমাদের ভারত মোটামুটি ভাবে অন্যভাবে আমাদের একটা চাল দিয়েছে। এই ভারতের চালটা হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতি। যদি ওটা শিখাইতে যাই অনেকদিন সময়, মানে অনেক সময় লেগে যাবে। তারপর আজকে চেষ্টা করব আপনাদের কিছু কিছু সত্য ইতিহাস উন্মোচন করে দেওয়ার জন্য। এরপর আসেন 6 দফার ক্ষেত্রে যদি বলা হয়, 6 দফার ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি, 6 দফা, এই যে এখানে যেগুলো পরীক্ষায় আসতো সচরাচর, 6 দফার দফাগুলো নিয়ে খুব একটা প্রশ্ন আসতো না। যেটা আসতো সেটা হলো 6 দফা কে ঘোষণা করেন, কত সালে ঘোষণা করেন, এতটুকুই। কিন্তু 6 দফার ভিতরে আরো দফা ছিল, এটাও হয়তো অনেকের অজানা। 6 দফার ভিতরে 7টা দফা ছিল।
যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফা নিয়ে কাজ করা শুরু করলেন, অর্থাৎ তিনি করাচিতে যাবেন, গিয়ে লাহোরে যাবেন, তিনি গিয়ে সেখানে মূলত একটা কোনো কিছু, ওইখানে অধিবেশন আছে, কোনো কিছু ঘোষণা করতে হবে, তখন এই পাকিস্তানের বা পূর্ব বাংলার জয়েন্ট সেক্রেটারি হিসেবে, প্রেস সচিব হিসেবে ছিলেন রুহুল কুদ্দুস নামের একজন ব্যক্তি। তাকে মূলত তিনি শেখ মুজিবুর রহমান তাকে মানে বলেছিলেন যে, আমাকে অনুরোধ করেছিলেন তাকে যে আমাকে এমন কয়টা দফা দেন আপনি তৈরি করে, যার মাধ্যমে আমি এই দফাগুলো নিয়ে পাকিস্তানে বলতে পারি। তখন তিনি 7টা দফা দিয়েছিলেন প্রথমত। এই 7টা দফার মধ্যে একটা দফা কেটে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু দেখার পর একটা দফা কেটেছিলেন, যেটা মূলত ছিল বাংলাদেশকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। সেটা কিন্তু বঙ্গবন্ধু রাখেন নাই। না রেখে তিনি 6টা দফা নিয়ে চলে গিয়েছিলেন। ওখানে গিয়ে যখন বলছেন, সবগুলো যখন দেখেছে পাকিস্তানের বিপক্ষে, তখন তারা সেটাকে মানে নাই। না মানার কারণে তিনি আবারও নতুন করে ওই বছরের 1 মার্চ, 5 ফেব্রুয়ারি তিনি গিয়েছিলেন এক অধিবেশনে, 23 মার্চে তিনি গিয়েছেন আরেক অধিবেশনে। সেই অধিবেশনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করেছিলেন। তারপরে মূলত পাকিস্তানিরা চিন্তা করলো যে বঙ্গবন্ধু স্পষ্টত কি চাচ্ছে, বা শেখ মুজিব স্পষ্টত চাচ্ছে বাংলাদেশ ভাগ হয়ে যাক, বাংলাদেশ ভাগ হয়ে যাক। তারা তখন বঙ্গবন্ধুর ব্যাপারে, শেখ মুজিবুরের ব্যাপারে, মানুষের একটা ব্যাপারে সন্দেহ হলো কি হয়, তার ব্যাপারে এজেন্ট লাগায়, লাগায় না, সিম কার্ড বা ফোন আড়ি পাতে। ঠিক বঙ্গবন্ধুকে আড়ি পাতা হয়েছিল। এই আড়ি পাতার কারণে তিনি 68 সালে যে আপনারা আগরতলার মামলার কথা শুনেছেন, আগরতলা মামলা সত্যি ছিল। অর্থাৎ বঙ্গবন্ধু আগরতলা গিয়েছিল এবং তিনি সেখানে গিয়ে মূলত এই বাংলাদেশ বিভক্তির পেছনে ভারতের সাথে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এটা আপনারা জানেন না। এটা ছিল ওই যুগের ইতিহাস, অর্থাৎ এটা সত্যি ছিল, এই মামলাটা সত্যি ছিল। কিন্তু এখন আমাদের প্রেক্ষাপটে সেটা কি, আমরাই সেরা, পাকিস্তানের প্রেক্ষাপটে পাকিস্তান সেরা। এটা ছিল কাহিনী। আপনারা মতিউর রহমানের নাম শুনেছেন, মতিউর রহমান, ক্যাপ্টেন মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট, যারা বীরশ্রেষ্ঠ নাম শুনেছেন। এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কিন্তু পাকিস্তানে ছিল 2006 সাল পর্যন্ত, মানে তার লাশ 6 সাল পর্যন্ত সেখানেই ছিল। তো সেখানে তাকে জাতীয় বেঈমান হিসেবে ঘোষণা করা হয়েছিল, জাতীয় বেঈমান, কারণ তিনি সেখানেই চাকরি করেছেন, ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে ক্যাপ্টেন ছিলেন। দেশের স্বার্থে তিনি যখন বিমান নিয়ে আসতে চাইলেন, তখন বিমান আনতে গিয়ে মাঝপথে তিনি বিমান অ্যাক্সিডেন্টে মারা যান। এই মারা যাওয়ার পেছনে তাকে সেখানে পাকিস্তানের মাসরুর বিমান ঘাঁটিতে, সেখানে একটা 4র্থ শ্রেণীর কবরস্থানে তাকে কবর দেওয়া হয়। 6 সাল পর্যন্ত তিনি সেখানে ছিলেন এবং তার এখানে সুন্দর করে লেখা ছিল প্লাকার্ডে, জাতীয় বেঈমান, মানে তাদের ভাষায় জাতীয় বেঈমান। সবাই এসে সব জায়গায় ফুল দিত, সেখানে থুতু দিয়ে যেত, জুতা মেরে যেত। এখন আমার দেশে সে বীর শ্রেষ্ঠ, বাট পাকিস্তানে সে কি, বেঈমান না? পাকিস্তানে সে কি, বেঈমান। ঠিক আমার দেশে যেমন বীর শ্রেষ্ঠ, আমার দেশে যেমন আগরতলা মামলা আমার জন্য, স্বার্থের জন্য ছিল, এটা পাকিস্তানের স্বার্থের জন্য সবচেয়ে বড় আঘাত ছিল। আপনাকে ভারত এবং পাকিস্তানের বা বাংলাদেশকে ভারত সাপোর্ট করার জন্য 5 মিনিটের একটা জাস্ট আপনাদেরকে একটা ভিউ দিব, তাতে বুঝে যাবেন যে কেন ভারত আমাদের সাপোর্ট করেছিল। অনেক ইতিহাস বের হয়ে আসবে আপনাদের মধ্যে। 6 দফা থেকে তেমন কোনো প্রশ্ন নাই। 6 দফা থেকে শুধুমাত্র এটা মনে মানে একটা প্রশ্ন মনে রাখতে পারেন, সেটা হচ্ছে 6 দফাতে অর্থনীতি বিষয়ক কয়টা দফা ছিল। এখন আমি আগে বলেছি, বঙ্গবন্ধু যেহেতু এখানে রিলেটেড আছে, সাধারণ জ্ঞানের এখানে চেঞ্জ আসবে, আপনি স্বীকার করেন বা না করেন। এরপর আসেন এখানে এক কথা উত্তর বা রিসার্চ ওয়ার্কগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। এরপর আসেন আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে আপনাদের যে প্রশ্নটা আসার মতো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, এখানে আরো একটা তথ্য আপনাদের বলে রাখি। আগরতলা ষড়যন্ত্র মামলায় কিন্তু প্রথম যে মামলা করা হয়েছিল, সেখানে শেখ মুজিবুর রহমান ছিল না, সেখানে শেখ মুজিবুর রহমান ছিল না। অর্থাৎ আগরতলা মামলার আগে শেখ মুজিবুর রহমান জেলে ছিল। জেলে যাওয়ার আগে তিনি এটা কনস্পিরেসি করে গেছে, অনেকদিন পর এটা প্রকাশ পায়। প্রথম যখন 34 জনের নামে মামলা দেয়, সেখানে প্রথম মামলা দেয় 18 জনের নামে, সেখানে শেখ মুজিবুর রহমান ছিল না। পরবর্তী সময় শেখ মুজিবুর রহমানকে জেল থেকে বের করে তার নামে মামলা দেওয়া হয়, দিয়ে তাকে 35 জন করে আগরতলা মামলা করা হয়। সো ওই মামলায় মূলত বলা হয়ে থাকে যে, আগরতলা মামলা থেকে আপনাদের যেটা আসবে, মানে আসার মতো প্রশ্ন যেটা, আমি যদি আপনাদেরকে বলি, আগরতলা মামলার প্রথম যে শহীদ যে যিনি ছিলেন, তিনি হচ্ছেন সার্জেন্ট জহুরুল হক। এটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে, আমি আপনাদেরকে ওটা দাগিয়ে দিচ্ছি। আগরতলা মামলায় যখন এই বঙ্গবন্ধু সহ 35 জনকে গ্রেপ্তার করা হলো, তখনই মূলত এই দেশকে বাঁচানোর জন্য বা বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য, 35 জনকে বাঁচানোর জন্য সারা দেশে একেবারে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, যে না, সবাইকে রক্ষা করতে হবে। সেটাই মূলত গণ অভ্যুত্থানের জন্ম দেয়। ঠিক এবার যেমন আপনারা দেখলেন, এই আমলে এসে মূলত শেখ হাসিনার বিরুদ্ধে যারা গণ অভ্যুত্থান বা যেটা বিপ্লব আমরা বলে থাকি, বিপ্লব যেটা হলো, এই বিপ্লব হয়েছিল ঠিক তৎকালীন সময় এটা হয়েছিল। এখানে অবশ্য 6 জনে গ্রেপ্তার করেছিল, ওখানে 35 জনকে গ্রেপ্তার করেছিল। এটাই ডিফারেন্স।
সো এখানে আসেন, 1969 সালের গণ অভ্যুত্থান থেকে আপনাদের যে প্রশ্নটা আসতে পারে যে কারা মারা গিয়েছিল, এটা আসতে পারে। এখান থেকে আমি দাগাই দিচ্ছি যে আসাদের নাম আপনারা সবাই শুনেছেন, তাই না? আসাদের নাম শুনেছেন, আসাদ গেট শুনেছেন। আসাদ গেট কিন্তু ঢাকা যে আসাদ গেট আছে, সেই আসাদ গেট কিন্তু শহীদ আসাদের নামকরণে করা। তাকে মেরে ফেলা হয় 20 জানুয়ারি, 1969 সালের 20 জানুয়ারি তাকে মেরে ফেলা হয়। তারপরে আসাদ মরার পরে পরে আরেকজনকে মেরে ফেলা হয়, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, শামসুজ্জোহা স্যারের নাম শুনেছেন, তাই না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শামসুজ্জোহা স্যার আছেন, এই শামসুজ্জোহা স্যারকে মেরে ফেলা হয়। ইনি মূলত তৎকালীন সময়ে ছাত্ররা যখন আন্দোলন করেছিল তখন সামনে এসে দাঁড়িয়েছিল এবং বলেছিল যে আহ, আপনারা স্টুডেন্টকে মারার আগে আমাকে মারতে হবে, আমার স্টুডেন্টদেরকে মারার আগে আমাকে আপনাদের মানতে হবে। তিনি হয়তো ভেবেছিলেন আমি একজন অধ্যাপক, পাশাপাশি একটা বিশাল বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষক, আমাকে কখনোই কি করতে পারে না, যত কিছু হোক না কেন আমাকে মারতে পারে না। কিন্তু সেটা ভুল প্রমাণ হয়েছে। সেটা ভুল প্রমাণ হয়ে মোটামুটি ভাবে তাকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়, সেখানে গুলি করে মেরে ফেলা হয়। এটা ইতিহাসের শামসুজ্জোহা স্যারের বিসর্জন যদি আমরা বলে থাকি, তার নামে হল হয়েছে, অনেক কিছু হয়েছে অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সো এটা হচ্ছে শামসুজ্জোহা স্যার। তবে আসাদকে প্রথম মেরে ফেলা হয়, আসাদের ব্যাপারটা এখানে মনে রাখবেন। এরপর এই পাশে যদি আপনাদের ধরি যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, এই যে দেখেন 18ই ফেব্রুয়ারি মূলত শামসুজ্জোহা স্যারকে 1969 সাল তাকে মেরে ফেলা হয়, পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার আগে তিনি মেরে ফেলা হয় 15ই ফেব্রুয়ারি মোটামুটি ভাবে সার্জেন্ট জহুরুল হককে। আপনারা সবাই সার্জেন্ট জহুরুল হকের নাম শুনেছেন। 17 নং আসামি সার্জেন্ট জহুরুল হককে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে হত্যা করে ফেলা হয় বা মেরে ফেলা হয়। এই কয়টা তথ্যই আপনাদের মনে রাখার মতো। এখান থেকে আরেকটা তথ্য আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে স্প্রিঙ্গো। মানে শামসুজ্জোহা স্যারের অনুসরণে বা তাকে স্মরণ করে একটা আমার ভাস্কর্য তৈরি করা হয়েছিল, যেটাকে স্ফুলিঙ্গ বলা হয়ে থাকে। সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর তেমন কিছু এখান থেকে নেই। 70-এর নির্বাচন আমরা পুরোপুরি স্কিপ করব, কখনো এখান থেকে প্রশ্ন আসবে না, কখনো এখান থেকে প্রশ্ন আসবে না, আপনারা না পড়লে কোনো সমস্যা নেই। একেবারে ডিরেক্ট আমরা চলে যাব 71-এর মার্চের ঘটনায়। 71-এর মার্চের ঘটনায় যেটা আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ মনে করি এখন পরীক্ষার জন্য, সেগুলো একটু দাগিয়ে দেবো যে 71-এর মার্চের ঘটনা বলে মূলত কি ছিল। 71-এর মার্চে থেকে এখন যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, 2 মার্চ, 3 মার্চ এবং 19শে মার্চ। 2 মার্চ, 3 মার্চ এবং 19শে মার্চ, এই তিনটা জিনিস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 2রা মার্চ মূলত কেন গুরুত্বপূর্ণ? এখানে আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। কি করা হয়? জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ। 3 মার্চ গুরুত্বপূর্ণ কেন? আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয়, এই জন্য গুরুত্বপূর্ণ। এখন এতদিন পর্যন্ত 7 মার্চ আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন 7 মার্চ গুরুত্বপূর্ণ বহন করে না। আপনারা শেখার জন্য বলতে পারেন, কিন্তু পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ নয়। একেবারে আমরা 19 মার্চ চলে যাব। 19শে মার্চ দেখেন, 19শে মার্চ কেন গুরুত্বপূর্ণ? এই দিন প্রথম পাকিস্তানি সৈন্যদেরকে নিরস্ত্র করেন বাঙালি সৈন্যরা। যখন ইয়াহিয়া খান বৈঠকের পর বৈঠক করে কোনোভাবে সুরাহা হচ্ছিল না, তখন মূলত তিনি চিন্তা করলেন যে বাঙালিদেরকে হয়তোবা শায়েস্তা করা ছাড়া আর কোনো উপায় নাই। সেহেতু তিনি মোটামুটি ভাবে সিদ্ধান্ত নিলেন যে বাঙালিদেরকে আমরা শায়েস্তা করব, এটা যে কোনো উপায় হোক। তখন রাও ফরমান আলী, টিক্কা খান এবং ইয়াহিয়া খানের নেতৃত্বে অপারেশন সার্চলাইটের জন্য তারা প্রথম নীল নকশা করে। আর এই নীল নকশার প্রথম স্টেপ হিসেবে তারা মনে করে যে যদি বাঙালি সৈন্যদের হাতে অস্ত্র থাকে, তাহলে আমরা তাদেরকে খুব সহজে কি করতে পারবো না, ঘায়েল করতে পারবো না। এবং তারা আগে থেকে জানে যে ভারতের এখানে বিশাল একটা ইন্ধন আছে। সো ওই জায়গায় গিয়ে মূলত তিনি সে চিন্তা করলেন যে আগে তাহলে বাঙালি সৈন্যদেরকে নিরস্ত্র করে ফেলি, তারপরে আমরা অন্য সিদ্ধান্তগুলো নিব। 19শে মার্চ তারা বাঙালি সৈন্যদেরকে নিরস্ত্র করার জন্য স্টেপ নেয়, কিন্তু তার আগে জিনিসটা ফাঁস হয়ে যায় যে আমাদের নিরস্ত্র করা হবে। এই জন্য গাজীপুরের জয়দেবপুরে এখন পর্যন্ত যে সমরাস্ত্র কারখানা আপনারা দেখেন, এই সমরাস্ত্র কারখানায় মূলত প্রথম যে স্টেপটা নেওয়া হয়, তখন তারা গিয়েছিলেন সেখানে। বাট আগে তথ্যটা ফাঁস হওয়ার কারণে পাকিস্তানি যারা গিয়েছেন তাদেরকে সেখানে নিরস্ত্র করে ফেলা হয় এবং আমাদের অস্ত্রাগার যেটা ছিলেন সেটাকে আমরাই দখল করে ফেলি। সো ওটাকে এই জন্য ইতিহাসে বলা হয় সশস্ত্র প্রতিরোধ দিবস। কি বলা হয়? সশস্ত্র প্রতিরোধ দিবস বলা হয়ে থাকে। এটা আমাদের এতদিন পর্যন্ত হাইট ছিল, এটা আপনারা এখন থেকে পড়বেন, সশস্ত্র প্রতিরোধ দিবস। ঠিক আছে, এটা মনে রাখবেন, আপনাদের পরীক্ষাটা আসতে পারে যে সশস্ত্র প্রতিরোধ দিবস কি।
আচ্ছা, নামাজের বিরতি দেন, নামাজের বিরতি দিব, সমস্যা নেই, নামাজের বিরতি পাবেন 4টা 1 থেকে, না 4টা 10 পর্যন্ত নামাজের বিরতি আপনাদের। 4টা 10-এ সবাই চলে আসবেন। আমরা দেখবো আসলে মূলত মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনাদের কোন কোন টপিকসগুলো পড়ানো দরকার, সেই টপিকসগুলো আপনাদের পড়াবো ইনশাল্লাহ। তো সবাই যান, নামাজ পড়ে আসেন। 4টা 10 পর্যন্ত আপনাদের বিরতি। দেখ, আমরা আবার চলে আসলাম ইতিহাসে, মূলত মুক্তিযুদ্ধের ইতিহাস যেখানে ছিলাম, মুক্তিযুদ্ধ নিয়ে মূলত আপনাদের প্রশ্নগুলো যেখান থেকে আসার সম্ভাবনা আছে। তো মার্চের ঘটনায় আমরা মূলত ছিলাম, মার্চের ঘটনায় কি কি করা হয়েছে, স্বাধীন বাংলার কুশলীগুলো আমরা এইভাবে না পড়ে একবারে নতুন যেখানে দেওয়া আছে সেখান থেকে পড়ার চেষ্টা করব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কলাকুশলীগুলো নিয়ে আপনারা কেউ কি বলতে পারবেন এই জীবনে কোনো প্রশ্ন কমন পাইছিলেন? কোনো পরীক্ষায় কি কোনোভাবে কেউ এই প্রশ্ন কমন পাইছিলেন? একজন বলতে পারবেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কারা কারা কলাকুশলী হিসেবে ছিলেন? কোনোদিন আসছে এই নামগুলো, দেখছেন আপনারা? আমার মনে হয় না দেখেছেন কেউ। সিকান্দার আবু জাফর, আব্দুল গাফার চৌধুরী, নির্মলেন্দু গুণ এবং টি.এস. শিকদার, আল মাহমুদ আসাদ চৌধুরী, এরা ছিলেন বেতার কেন্দ্রের কলাকুশলী হিসেবে তারা কাজ করেছেন। শিল্পী হিসেবে ছিলেন সমর দাস, আব্দুল জব্বার, আপেল মাহমুদ, রবীন্দ্রনাথ রায়, অরুণ গোস্বামী, মান্না হক, লাকি আখন্দ, ফকির আলমগীর, রফিকুল ইসলাম, মিতালি মুখার্জি, কল্যাণী ঘোষ এবং তিমির নন্দী। অর্থাৎ এগুলো আমরা একটু আপডেট করে আপনাদের দিয়েছি, তথ্যগুলো এতদিন ইতিহাসের মধ্যে ছিল না। এই তথ্যগুলো একটু পড়ে নেবেন, বলা যায় না, যেহেতু একটু চেঞ্জ হয়েছে সবকিছুর, সুতরাং আসতে পারে। এরপর আসেন নিয়মিত যে সকল সম্প্রচার করা হতো, আপনাদের পরীক্ষা এটা এইভাবে আসে যে মুক্তিযুদ্ধের সময় নিয়মিত সম্প্রচার, কোন অনুষ্ঠানটি নিয়মিত সম্প্রচার করা হতো? পবিত্র কোরআনের বাণী একটা ছিল, সংবাদ বুলেটিন হিসেবে থাকতো, চরমপত্র বজ্রকণ্ঠ হিসেবে থাকতো, মুক্তিযুদ্ধের গান নাটক হিসেবে থাকতো, মুক্তিযুদ্ধের গান, যুদ্ধক্ষেত্রের খবরাখবর, রণাঙ্গনের সাফল্য কাহিনী, এরপর বজ্রকণ্ঠ নাটক এবং সাহিত্য আসর, এগুলো মূলত নিয়মিত সম্প্রচার করা হতো আমাদের মুক্তিযুদ্ধের সময়। এই মুক্তিযুদ্ধের সময় কিন্তু আপনারা জানেন যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আগ্রহ দেওয়ার জন্য বেশ কিছু গান তৈরি হয়েছিল। ওই গানগুলি আমাদের সবচেয়ে বেশি আগ্রহ জাগিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। কেউ কি বলতে পারবেন যে এই সময় কোন কোন গানগুলো মূলত মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল, বা একেবারে সবচেয়ে বেশি যেটা বাজানো হতো? দেখি কেউ বলতে পারেন কিনা। হ্যাঁ, আয়শা তাকিয়া বলেন, একটু কথা বলে নেই। কই বদুজ্জামান সোহাগ ভাই, মন খারাপ করছেন নাকি? সোহাগ ভাই? না স্যার, মন খারাপ করবো কেন? আরে না রে, মন খারাপের কিছু নাই এখানে। হয়তো আপনার আপনার যে প্রশ্ন, আপনার যে জিজ্ঞাসা, এটাও ঠিক আছে যে স্যার, একটা জাতীয় দিবসে আমরা এত জায়গায় এত টাকা খরচ করি, এত জায়গায় এত কিছু আমাদের হয়, আর জাতীয় দিবসে ফুল দিলে কি হয়? আসলে ওই সেন্সে কথাটা বলা হয়নি, বলা হয়েছে কি আমরা ফুল দেই, কিন্তু সেটাকে আমরা দেওয়ার পরে দেখা গেছে যে আমি ফুল দিয়ে গেলাম, আমি নিজের চোখে তো দেখি 500, 1000, 2000, 5000 টাকাতে ফুল দিলাম, পরক্ষণে ওই ফুলটা পেছন দিয়ে পাস করে নিয়ে যাচ্ছে টুকাইরা, এই নিয়ে যাচ্ছে, ও নিয়ে যাচ্ছে, ট্রাকে করে সেগুলো পচা ফুল ফেলে দিতে হচ্ছে একদিনের ব্যবধানে। কিন্তু ওটা রক্ষণাবেক্ষণ করেন, 7 দিন থাক, মানুষ দেখুক, আপনি দেখবেন সকালে ফুল দিয়ে বিকালে নেই, শেষ, পুরোপুরি জি শেষ। স্যার। বরং তো পুরো শহীদ মিনারটাকে ময়লাযুক্ত করে এমন একটা অবস্থা করে দিয়ে যায়, এটা পরিষ্কারও করে না, বছরের পর বছর গন্ধ। শহীদ মিনারের মধ্যে সবচেয়ে বাজে কাজগুলো করে। শহীদ মিনারের মধ্যে এটা ওটা কি একটা অবস্থা, বিশৃঙ্খল অবস্থা। নয়, আমি এই সেন্সে আপনার এই কথা বলেছি, হয়তো আপনি আপনি হয়তো এক সেন্সে বুঝেছেন, আমি এক সেন্সে বলেছি, এটা। আচ্ছা স্যার, তো ডোন্ট মাইন্ড, হ্যাঁ, এটা নিয়ে কোনো মাথা ঠিক আছে। কিছু করার নাই। আমি আগে থেকে আপনাকে ভালো মানে পছন্দ করি, এবং কথা বলার মধ্যে কথা বলতে পারলে আমার ভালো লাগে। কারণ আমি একটা জিনিস বলে যাব, সেটা যদি সবাই হু হা বলে যান, এটা তো ওই যে জি ভাই সহমত ভাইয়ের মতো হয়ে যায় না, ঝামেলা হয়ে যায়। তাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আয়শা থ্যাংক ইউ। বলেন, আয়শা কি বলতে চাচ্ছেন বলেন। আয়শা তাকিয়া হাত তুলেছে কিন্তু কথা বলে না। আয়শা, শোনা যাচ্ছে আমার কথা? নেই, হারাই গেছে। আয়শা, শোনা যাচ্ছে প্লিজ? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ লাগে আপা? স্যার আমাদের দেরি হয়ে গেছে, আমি কেবল আসছি। ও, এতক্ষণ আপনারা আমি তাহলে চিল্লানো বৃথা হয়ে গেল। সরি স্যার। বলেন, সমস্যা নাই। আসলে আমার মানে আর গত দিনের লেকচার একটু সমস্যা ছিল, মনে হয় একটু কারেকশনের দরকার স্যার, এই জন্য। আচ্ছা আচ্ছা, বলেন কি কারেকশন সেটা।
কারেকশনটা হচ্ছে উপমহাদেশ ইউরোপীয়দের আগমন, ওইখানে যে ব্রিটিশ শাসন, ওইখান দিয়ে মানে আহ লর্ড ক্যানিং এর যে 1861 সালে উনি প্রথম কাগজের মুদ্রা চালু করেন, কিন্তু হুম। অপর পেজে দেওয়া হয়েছিল ইয়া 1857। তাহলে সঠিক কোনটা? কাগজের মুদ্রা, আপনি তো গভীরে ঢুকে গেছেন। জি। আপনার পরীক্ষায় কখনো সাল জি আসবে না। হ্যাঁ, আসবে কে করেন। স্যার, আমি শুধু মানে শুধু এমপিএসসি এর জন্য না, এটা তো আসলে লেকচার ফিতে খুব সুন্দর করে মানে সাজানো, তো আমি অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি শুধু শর্টকাট আচ্ছা করি আচ্ছা, না, সবই শোনেন, চেষ্টা করি লর্ড পড়ার, এই জন্য ক্যানিং এর কাগজের বলেন। মুদ্রা এবং আপনাদের বলা হয় থাকে পুলিশের যে যেটা পিআরএসপি থেকে শুরু করে এগুলো তৈরি জি করেছিল জি জি, 61 হ্যাঁ সালে। হ্যাঁ 61 সালে। হ্যাঁ। হ্যাঁ, সো 61টাই রাইট, তাই? হ্যাঁ, 61তেই রাইট। এটা 61 57 সালে হয়তোবা যদি দিয়ে থাকে সেটা ভুল কিছু দিয়েছে কিনা আমি ঠিক বুঝতেছি না, তবে 61টাই রাইট হিসেবে নিতে তারপর হবে। হুম। আরেকটা হচ্ছে যে লর্ড হার্ডিঞ্জ, যে উনি এই ইয়াতে যে এই বঙ্গভঙ্গ রদ হওয়ার পর, তারপর 1911 সালে মানে আহ, হুম। মানে যে যে কলকাতা থেকে যে দিল্লিতে স্থানান্তর করে রাজধানী, ওইটা লর্ড হার্ডিঞ্জ এর মানে ইয়েতে পড়ছি 1912, কিন্তু অপর পেজে মানে এক এক নজরেতে দেখা দেওয়া 1911। লর্ড বঙ্গভঙ্গ রদ তো 1911 সালে হয়। হুম, তারপরে 11 সালেই তো লর্ড হয়। হার্ডিঞ্জ আর বঙ্গভঙ্গ কিন্তু রদ কিন্তু উনি লর্ড তো হার্ডিঞ্জ করে না, এটা জানেন কি? রাজা পঞ্চম দত্ত, এটা উনি হুম। উনি সুপারিশ করছেন। হুম। তাইলে এইখানে আমি তো মানে এইখানে কিন্তু 1912 সালে যে উনি ভারতীয় ওই কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন, কিন্তু অপর পেজেটা 1911। তাইলে রাইট কোনটা, 1912 আচ্ছা না দাঁড়ান, এই 1911? ব্যাপারগুলো আসলে আপনাদের লেকচার শিটে এই ভুলগুলো আমাদের মনে হয় যে প্রচুর কোনো, ভুল স্যার, এইটা মনে হইতেছে আমার ভুল। কি তাহলে তো আমি আপনাদের ভুল বলেন স্যার? পড়াচ্ছি মনে হচ্ছে নাকি? না না, আপনি না মানে লেকচার এইগুলা আমি মানে তো জানি লেকচার এমপিএসসি এর শিটে জন্য ভুল, তাহলে আমাদের। লেকচার শিটে তো হুটহাট করে আমি দেখা যায় যে আমি তো আর ওভাবে চিন্তা করার সুযোগ পাই না, আমি তো আমার মতো পড়াই যাই, তো ভুল পড়ানো হচ্ছে, ব্যাপারগুলো কেমন লাগে না? আচ্ছা, সমস্যা না নেই, ভুল, আপনাদের আপনি লেকচার শিট ভুল আবার না। আপডেট হচ্ছে। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, লেকচার শিট আপডেট জি। হচ্ছে, ইতিহাসগুলো আপডেট হবে। কারণ আসলে যেগুলো আসবে না সেগুলো আমরা পড়াবো না, ওগুলো ইতিহাসগুলো কেটে কুটে আমরা যতটুকু পাই ছোট করে ফেলবো আর কি। তো তখন আপনারা আশা করি পেয়ে যাবেন ভালোগুলো, সমস্যা নেই। ঠিক আছে। আর লেকচার শিটের ব্যাপারে কারো কোনো কনফিউশন থাকলে এটাই বলে দিলাম, লেকচার শিট আপডেট হচ্ছে, চিন্তার কোনো কারণ নাই। আপনারা যেটা আপডেট হবে ওখানে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যান করে আপনি আপডেট তথ্যগুলো নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, ক্লিয়ার। এবার আসেন, জনপ্রিয় কিছু অনুষ্ঠান এবং তার কলাকুশলী বৃন্দ, এটা আমি কোনোভাবে, এটা পুরোটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে চেঞ্জ করার কোনো উপায় নেই, কারণ এগুলো আসবেই। এগুলো যুগ যুগ ধরে কোনো চেঞ্জের উপায় নেই। মুক্তিযুদ্ধের জন্য হয়তোবা দুই একজন ব্যাপারটা অন্যরকম কন্ট্রাডিকশন হতে পারে, কিন্তু এগুলো কোনোভাবে চেঞ্জ নাই। এই কয়টা পুরোটাই আপনাদেরকে পড়ে নিতে হবে, কারণ ওই সময় এই জায়গাগুলোতেই আমরা সবচেয়ে বেশি শক্তিশালী ছিলাম। কারণ বলা হয়ে থাকে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের এখনকার মতো তার ফেসবুক নাই, এখানে এতজন মূল্য, ওখানে এতজন মূল্য, এখানে এতজন মূল্য, এরকম না। সো যারা ওই সময় মুক্তিযুদ্ধের সময় যেগুলো রেডিও ছিল, একজন মনে করেন একটা গ্রাম বা দুইটা গ্রাম মিলে একটা রেডিও ছিল। সো ওই একটা রেডিওতে মুক্তিযোদ্ধারা একটা গান, একটা ভাষণ শোনার জন্য ওই সময়টা ঠিক দৌড়ে আসতো। ঠিক আছে, ওই সময়টা চলে আসতো, এসে তারা ওই রেডিওতে শুনতো কি বলে সরকার, বা উপর থেকে কি নির্দেশনা আসে, এটা শুনে আবার দৌড় দিত। এই এমনি 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 দেশটা আমরা পাই নাই। হ্যাঁ, আমরা বসে থেকে বা অন্য জায়গায় বসে বসে থেকে দেশটা পাইনি, আমাদের দেশটা পাওয়ার পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা আমাদের গিয়েছে। সো এটাই মূলত মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এই এই কটা সবগুলো আপনারা মনে রাখবেন। এখন আসেন মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার নিয়ে যদি আপনাদেরকে বলি, মুজিবনগর সরকারের ক্ষেত্রে মূলত যে প্রশ্নগুলো এখন আসবে, এই মুজিবনগর সরকারের নামটা ছিল প্রবাসী সরকার। কি নাম ছিল? প্রবাসী সরকার ছিল। পরবর্তী সময় এটা গেজেট করে মূলত মুজিবনগর সরকার নামকরণ করা হয়, তবে প্রাথমিক অবস্থায় এটার নাম ছিল কি? প্রবাসী সরকার। দেশ যেহেতু দেশের বাইরে এই সরকার গঠন করা হয়েছিল, দেশের বাইরে থেকে তারা যুদ্ধ করেছিল, এই জন্য এটার নাম বলা হয়ে থাকে প্রবাসী সরকার। সো এই প্রবাসী সরকার থেকে এখন আপনাদের যেটা আসতে পারে প্রশ্ন, সেটা হচ্ছে প্রবাসী সরকারের মন্ত্রণালয় কয়জন সদস্য, মোট মন্ত্রী কয়জন ছিল, মন্ত্রণালয়ের সদস্য ছিল কয়জন, এই দুটা ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোট মন্ত্রণালয় ছিল 12টি, মন্ত্রী ছিলেন 4 জন, আর মোট মন্ত্রী ছিলেন 6 জন। সর্বমোট মন্ত্রী ছিলেন কতজন? 6 জন। এই যে দেখেন, প্রবাসী সরকার দেশে আসে 22 ডিসেম্বর, কত তারিখে? 22 ডিসেম্বর প্রবাসী সরকার বাংলাদেশে আসে। এর আগে পুরোপুরি ভাবে কি হয়, প্রবাসী সরকার ইন্ডিয়াতে ছিল। তো এখান থেকে 3টা প্রশ্ন, মুজিবনগর সরকারে কতজন মন্ত্রী ছিলেন?
6 জন। আর এটা বলা হচ্ছে যে শুধু পূর্ণ মন্ত্রী হিসেবে ছিলেন 4 জন, আর বাকি একজন প্রধানমন্ত্রী এবং বাকি একজন রাষ্ট্রপতি। ওই মন্ত্রিসভার সদস্য ছিলেন 6 জন, কিন্তু মন্ত্রী হিসেবে ছিলেন 4 জন। ওইখানে গিয়ে যেন এই ভুলটা না করে বসেন আবার যে 6 জন উত্তর দিয়ে আসেন। মন্ত্রী হিসেবে ছিলেন 4 জন, আর মন্ত্রিসভার সদস্য ছিলেন 6 জন। এই 6 জনের নাম তো আপনারা মোটামুটি সবাই জানেন, যে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মুস্তাক, কামরুজ্জামান এবং মনসুর। এই 6 জনে মূলত আমাদের মুক্তিযুদ্ধের সময় মন্ত্রী হিসেবে কাজ করেছেন। এই 3টা তথ্য শুধু পড়বেন মুজিবনগর সরকার থেকে, এর বাইরে তেমন কিছু পড়ার আর দরকার নেই। এরপর যদি আপনাদের বলি সরকারের সদস্যগুলো, এগুলো যেগুলো আমি আপনাদের পড়িয়েছি এগুলোই শুধুমাত্র মনে রাখবেন, আর তেমন কোনো দরকার নেই। এইখান থেকে দরকার আছে, সেটা হচ্ছে মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন কে? মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। কে এটা? স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী তিনি ছিলেন অধ্যাপক ইউসুফ আলী। তিনি মূলত মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন। পাশাপাশি যে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা বা শপথ অনুষ্ঠান যেটা আমরা বলে থাকি, যে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? আব্দুল মান্নান। এই যে এখানে দেখতে পাচ্ছেন। এরপর আর তেমন কিছু গুরুত্বপূর্ণ আপাতত এখান থেকে নেই। আমরা ডিরেক্ট যদি এখন যাই সেখানে, যে আপনাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেক্টর। একেবারে ধরে নিতে পারেন সেক্টর থেকে আপনার প্রশ্ন আসবেই। এখান থেকে একটা প্রশ্ন দেখবেন আসতে পারে, তেলিয়াপাড়া রণকৌশল। তেলিয়াপাড়া রণকৌশলটা, এটা বলা হচ্ছে তেলিয়াপাড়া রণকৌশল কেন করা হয় বা কত তারিখে করা হয়, এটা কেন গুরুত্বপূর্ণ। অর্থাৎ 26শে মার্চের পরে আপনারা জানেন দীর্ঘ একটা সময় প্রায় 10 দিনের মতো বা 8 দিনের মতো সারা বাংলাদেশ অরক্ষিত ছিল। কি ছিল? সারা বাংলাদেশ অরক্ষিত ছিল। এই সময় মূলত কোনো প্রকারের দেশের মধ্যে কোনো কিছুই মানে কি বলবো আমরা, কেউ কাউকে দেখা বা কেউ কারোর সাথে কোনো প্রকার ছিল না, শৃঙ্খলা ছিল না, যার যার মতো মারছে গেছে, যা ইচ্ছা তাই করেছে। সো তখন দেশকে, এই দেশের এই বিপদ থেকে দেশকে বাঁচানোর জন্য দেশের যারা আহ উপরের সারির লোকগুলো ছিল, উপর সারির লোকগুলো মূলত চেষ্টা করেছে যে এটাকে কোনোভাবে একটা শেপে নিয়ে আসা যায় কিনা। কারণ এদিকে শেখ মুজিবকে তো গ্রেপ্তার করে নিয়ে গেছে, সুতরাং আর কে আছে বা আমরা এখন করতে হবে। তখন এই তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে নজরুল ইসলাম, আপনাদের নাম শুনেছেন, এই জাতীয় 4 নেতা, এই জাতীয় 4 নেতা সহ প্রায় 17 জনের একটা টিম এই সিলেটের, বলা হয়ে থাকে যে সিলেটের হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া নামক স্থানে তারা একত্রিত হয়। কি হয়? তেলিয়াপাড়া নামক স্থানে তারা একত্রিত হয়। এখানে যেটা বলা হয়ে থাকে যে মূলত আমরা যেমন কারোর সাথে রিলেশন করলে, কারোর সাথে একটা কোনো কমিটমেন্ট করলে কি করি? হাতে হাত রেখে কমিটমেন্ট করি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া, তুমি আমার ছাড়া দুনিয়া অন্ধকার, নাকি দুনিয়া এপাশ ওপাশ হতে পারে, তোমার হাত আমি ছাড়বো না। কিন্তু আমরা কি করি পরে? ছেড়ে দেই, নাকি ছেড়ে দেই না? শতকরা 99% ছেড়ে দেই। অর্থাৎ আমাদের প্রমিস করাই শুধু সার হয়। ওই সময় প্রমিস থাকে রাত্রে ভাত খাবো না, দিনে ভাত খাবো না, এটা করবো না, ওটা করবো না। এটা তো আমরা করে ফেলি না, আমাদের পারস্পরিক জীবনে এটা হয়। কিন্তু কিন্তু দিন শেষে কি করি আমরা? ঠিকই হাত ছেড়ে দেই। কয়জন আমরা হাত ধরে রাখতে পারি? পারি না। অনেকে, ম্যাক্সিমাম আমরা হাত ছেড়ে দেই। তো ওই সময় মূলত আমাদের এই নেতা খেতাগুলো এই ভয় ছিল যে আমরা কোনো যদি শপথ গ্রহণ না করি, হাতে হাত না রাখি, প্রমিস না করি, তাহলে তো একটা হতে পারে, যেমন আমরা বলা হয়ে থাকে যে ট্রেনের মধ্যে আহ, কয়েকদিন পর পর নিউজ আসে, ব্রিজ থেকে ছেলে ঝাঁপ দিলেন তো মেয়ে দিলেন না, ছেলে মারা গেল মেয়ে আছে। আবার ট্রেনের মধ্যে মেয়ে গেল তো ছেলে গেল না, ছেলে বেঁচে গেল, মেয়ে ই করলো। এরকম কমিটমেন্ট করেও হাতছাড়ি দেয়, তাই না? আর তো জীবনের ক্ষেত্রে কত কিছু হয়। তো ওই জায়গা থেকে তারা মূলত বাঁচার জন্য চিন্তা করেছে আমরা সবাই মিলে একটা শপথ করবো হাতে হাত রেখে। সেখানে তারা একটা প্রমিস করেছিল। হ্যাঁ, জাকিয়া সবাই ছেড়ে যায়, তাকিয়া বলেছে সবাই ছেড়ে যায় না। সবাই ছেড়ে যায় না আমি তো এটা বলিনি, 99% যায়। হ্যাঁ? যারা যায় না তারা আসলে কিভাবে থাকে, কতটা দুর্বিষহ থাকে সেটারও অভিজ্ঞতা বা সেটার অনেক সাক্ষী আমি আমি জানি, জীবনে কতটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যারা যায় না। যদি সেম এজ হয় তাহলে তো জীবন শেষ। তো যাই হোক, ওই জায়গায় মূলত তেরিয়াপাড়াতে যারা, যেটা বলা হয়ে থাকে, সবাই মিলে এক জায়গায় শপথ গ্রহণ করে যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। আমরা যতক্ষণ না পর্যন্ত জীবন দিতে পারি কিন্তু কেউ কাউকে ছেড়ে যাব না। ওটাই হচ্ছে ইতিহাসে তেলিয়াপাড়া রণকৌশল নামে পরিচিত। আর সেখান থেকেই মূলত 3টি ফোর্স গঠন করা হয়। 3টি ফোর্সের নাম আপনারা সবাই জানেন। দেশকে 11টি সেক্টরে ভাগ করা হবে, এগুলো সব সিদ্ধান্ত ওখান থেকে নেওয়া হয়। কোথায়? তেলিয়াপাড়া রণকৌশল থেকে সব সিদ্ধান্ত সেখান থেকে নেওয়া হয়। সো এই জন্য এটা গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য।
এরপর যদি আমি বলি মুক্তিযুদ্ধ থেকে আজ যেটা আসতে পারে ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন আমি এখানে দেখাই, আর তার আগে ফোর্স গুলো আপনাদেরকে একটু দেখাই। যেহেতু বলা হয়ে থাকে বিএনপি সরকার ক্ষমতা আসবে, তার মানে আপনি চিন্তা করতে পারেন যে জেড ফোর্স, এস ফোর্স আর কে ফোর্স গুরুত্বপূর্ণ, কারণ সেখানে জিয়াউর রহমান স্টিল আছেন। এই জন্য বলা হয়ে থাকে এটা আপনাদের পরীক্ষা, আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি যে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ পরিচালনা করার জন্য ওই সময় সেনাবাহিনীদের মাধ্যমে 3টা ফোর্স গঠন করা হয় সারা বাংলাদেশে ভাগ করে দেওয়ার জন্য, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। জেড ফোর্সের প্রধান ছিলেন জিয়াউর রহমান, কে ফোর্সের প্রধান ছিলেন খালেদ মোশাররফ এবং এস ফোর্সের প্রধান ছিলেন মেজর শফিউল্লাহ। এই তো 3টা ফোর্সের প্রধান, এই 3টা আপনারা মনে রাখবেন ফোর্সের প্রধান কে ছিলেন। এরপর যেটা আসতে পারে ক্র্যাক প্লাটুন, আপনারা নাম শুনেছেন। 17 জনের একটা দল ছিল, 17 জনের একটা দল ছিল বা বাহিনী ছিল, ক্র্যাক প্লাটুন নামে পরিচিত। এই ক্র্যাক প্লাটুনের কাজ ছিল হুটহাট করে আসবে, আক্রমণ করবে, আবার চলে যাবে, কেউ বুঝতে পারবে না যে কারা আসছে, কিভাবে আক্রমণ করলো। এরা ছিল ভারতে, ভারতেই তারা প্রশিক্ষণ নিত এবং সেখান থেকে বাংলাদেশে আসতো। এই ক্র্যাক প্লাটুনের সদস্যগুলো আপনারা নাম শুনলে অবাক হবেন, যাদেরকে নিয়ে আমরা অনেকটা ট্রল করি, সেই মানুষগুলো ওই সময় আমাদের সবচেয়ে বড় কাজ করে গেছেন মানে বাংলাদেশের জন্য। হোসেন শহীদ শফি ইমাম বা রুমি যেটা আমরা বলে থাকি, জাহানারা ইমামের ছেলে ছিলেন। আজম খানের নাম আপনারা শুনেছেন, শহীদ আজাদের নাম শুনেছেন। আজম খানের মা উপন্যাস আপনারা যেটা নাম শুনেছেন, এই মা উপন্যাসের কথা আনিসুল হকের, সেটা মূলত জাহানারা ইমামের ছেলে রুমিকে নিয়ে মূলত করা হয়েছিল। পপ সম্রাট আজম খানের নাম শুনেছেন আপনারা, তাই না? ওনাকে নিয়ে আপনারা ট্রল করেন অনেকে ওই গানের জন্য। আসলে উনি ওই সময় যুদ্ধ করার পরবর্তী সময়, যুদ্ধ পরবর্তী সময় মেন্টালি অনেকটা সিক ছিল, ডিসঅর্ডার ছিল। দেখেন তার নাম, গানগুলো দেখেন, ওরে সালেকা ওরে মালেকা, আলারা দুলাল, এগুলো নাম গান আপনারা নিয়ে অনেকেই করতেন না, ট্রল করতেন। কিন্তু তিনি কিন্তু মানুষ হিসেবে খারাপ ছিলেন না। তিনি ক্র্যাক প্লাটুন মানে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের যারা বুদ্ধিমান মানে তৎকালীন ছিলেন, তাদেরকে নিয়ে ক্র্যাক প্লাটুন করা হয়েছিল। 17 জনের মধ্যে এই আজম খানও ছিলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও ছিলেন এখানে, গোলাম দস্তগীর গাজী যিনি ছিলেন এখন গাজী টিভির যে আপনারা কর্ণধার যেটা বলা থাকে, তিনি ওখানে মূলত যুদ্ধ করেছেন। এরকম 17 জন আছেন যারা মূলত এখানে যুদ্ধ করেছিলেন ক্র্যাক প্লাটুন হিসেবে। এরপর এখান থেকে তেমন আর গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য আসার মতো না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ। এই সেক্টর সমূহ থেকে একেবারে ধরে নিতে পারেন আপনি একটা প্রশ্ন কমন পাবেন এইবার, ঠিক আছে? সেক্টর থেকে একটা প্রশ্ন আপনি কমন পাবেন। তার আগে আপনাদের বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত যেটা, সেটা হচ্ছে যে ভারত কেন আমাদের হেল্প করেছিল। আমরা তো অন্ধভাবে অনেক কিছু বিশ্বাস করি, ভারত কেন আমাদের হেল্প করেছিল আপনাদের একটু জাস্ট ভূ রাজনীতির ক্ষেত্রটা একটু বোঝাই বলি, তাহলে বুঝবেন আপনারা যে ভারত হেল্প করার পেছনে কোন ব্যাপারটা কাজ করেছে সবচেয়ে বেশি। ওকে, আমি জাস্ট আমার মতো করে একটা ম্যাপ আঁকতেছি, আপনারা অন্য কিছু মনে করিয়েন না, হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, আগে ম্যাপটা এঁকে নেই, তারপরে আপনাদের বুঝাবো। ঠিক আছে, এখানে এমনিতে আপনারা দেখলে বুঝবেন যে এটা আমি কিসের ম্যাপ আঁকছি মোটামুটি ভাবে। একটা হচ্ছে এটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এবং এটাও ইন্ডিয়া। ঠিক আছে, এটা বঙ্গোপসাগর, এদিকে দক্ষিণ চীন সাগর আছে। ঠিক আছে, এটা হচ্ছে মালদ্বীপ, এরপর শ্রীলঙ্কা। ভূ রাজনীতিগুলো একটু বোঝেন। এটা আমি সচরাচর আন্তর্জাতিক ক্লাসে পড়াই, তো আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে একটু পড়াই আর কি, যে আপনারা অনেকে অন্ধবিশ্বাস করেন যে ভারতে আমাদের অন্ধভাবে হেল্প করেছে, এটা কিন্তু না। এখন আসেন, বাংলাদেশের দুই পাশে কি? ইন্ডিয়া, তাই না? বাংলাদেশের দুই পাশেই কিন্তু ইন্ডিয়া। তৎকালীন সময় যখন ভারত পাকিস্তান ভাগ করে দিল, তখন মুসলমান সূত্র দিয়ে আমরা মূলত কার অধীনে চলে গেলাম? পাকিস্তানের অধীনে চলে গেলাম। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব হচ্ছে 1000 কিলোমিটার, বিমান পথে 1000 কিলোমিটার। এই পাশ দিয়ে আসতে গেলে আরো বেশি সময় লাগতো। ঠিক আছে, সো তারপরও ভারত সাগর উপর দিয়ে আসতে হতো, ভারতের উপর দিয়ে আসতে হতো, কোনো উপায় ছিল না আমাদের বাংলাদেশে আসার জন্য। এখন আপনারা জানেন যে পাকিস্তানের কিন্তু এখন পর্যন্ত বলা হয় 146টা পারমাণবিক বোমা, ভারতের 123টা পারমাণবিক বোমার অধিকারী। অর্থাৎ পাকিস্তানের 146টা পারমাণবিক বোমা এখন আছে, ভারতের আছে 123টা।
ভারত কোনোভাবেই কিন্তু এখন চাচ্ছে যে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। যখন মুক্তিযুদ্ধ হলো, আপনারা জানেন ভারত আমাদেরকে হেল্প করা শুরু করেছে প্রত্যক্ষভাবে 6 ডিসেম্বর থেকে, মাত্র 8 দিনের। এর আগে তারা আমাদেরকে শেল্টার দিয়েছে। এখন অনেকের মধ্যে কথা থাকতে পারে যে ভারত আমাদের হেল্প করলো কেন? অমনি অমনি করে কেউ হেল্প? দুনিয়াতে দেখেছেন আপনি স্বার্থের বাইরে কেউ কথা বলে? একজন মানুষ দেখাতে পারবেন আপনি? একজন আছে শুধু, সেটা কি বলেন? একজন আসে, সেটা হচ্ছে মা। আর দুনিয়াতে এমন কিছু আছে, বাবাও কিন্তু স্বার্থ ছাড়া কথা বলে না। স্বয়ং বাবাও স্বার্থ ছাড়া কথা বলে না। তাহলে ভারত আমাদের কোন স্বার্থের জন্য হেল্প করলো? মাথায় কাজ করে? করে না? অবশ্যই করা দরকার। এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। ভারত আমাদের হেল্প করার কারণ হচ্ছে, পাকিস্তান যখন ভাগ হয়ে গেল, এই যে এই জায়গায় 3টা জায়গা আছে, জম্মু কাশ্মীর, আকসাই কাশ্মীর এবং মূল কাশ্মীর যেটা বলা হয়ে থাকে, 3টা জায়গা, একটা চায়নার অধীনে, একটা ভারতের অধীনে, একটা পাকিস্তানের অধীনে। যখন ভারত ভাগ হয়ে গেল, যার পরে এই জায়গাটা নিয়ে দ্বন্দ্ব বেজে গেল, এটা কে নেবে? কেউ নিতে পারতেছে না কাশ্মীরটাকে। এখন দেখেন, ভূ রাজনীতির ক্ষেত্রে সব দেশে চায় কি? উপরে ওঠার জন্য। এখন উপরে ওঠার জন্য যে জঞ্জালগুলো থাকে সেগুলোকে সাফ করে দেয়। সো আগে আদিকাল থেকে বলা হয়ে থাকে, ভারত ভাগ হওয়ার আগ পর্যন্ত, আগ থেকেও পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব চলে আসতেছিল, প্রচন্ড লেভেলের দ্বন্দ্ব। আপনারা আমরা সবাই এটা ভালো করেই জানি। এই দ্বন্দ্বের ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে ট্রাম্প কার্ড। বাংলাদেশ ট্রাম্প কার্ড কেন? এটা একটু বোঝাই। এখানে দেখেন চীন সাগর। এই চীন সাগরের এই পাশে যদি আপনাদের বলি, এইদিকে আপনারা জানেন জাপান আছে, কম্বোডিয়া আছে, ভিয়েতনাম আছে, থাইল্যান্ড আছে। এই যতগুলো কান্ট্রি আছে পুরোটাই হচ্ছে চীনের অধীনে, মানে চীন তাদেরকে মানে, চীনকে তারা কি করে? মান্য করে। ভারতকে কিন্তু কেউ মানে না, এটা শিওর থাকেন। এই পাশ থেকে শ্রীলঙ্কা এবং মালদ্বীপও ছিল চীনের অধীনে। এই পাশে চীন সাগর, সেটাও চীনের অধীনে। এই পাশে পাকিস্তান, সেটাও চীনের অধীনে। এখন ভারত বের হবে কেমনে? ভারত বের হবে কেমনে? বের হওয়ার উপায় আছে? নাই। এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে, আপনারা সবাই নাম শুনেছেন, চিকেন নেক, তাই না? চিকেন নেকের নামে ছোট্ট একটা সরু রাস্তা আছে, যার মাধ্যমে মূলত ভারতের এই বড় ভূখণ্ডটা এখানে চলে যায়। এটা নাম হচ্ছে 7 সিস্টার্স। আপনারা সবাই নাম শুনেছেন 7 সিস্টার্স, ঠিক আছে? এই 7 সিস্টার্স কিন্তু অনেকদিন থেকে স্বাধীনতা অর্জনের জন্য, অর্থাৎ বাংলাদেশ জন্মের আগ থেকে তারা স্বাধীনতা অর্জনের জন্য করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। 7 সিস্টার্সের এই সাইডে আছে আসাম। আপনারা যদি, যাদের মাথায় খেলবে না, খেলার দরকার নেই, একটু বুঝে যান ভারত আমাদের কেন হেল্প করেছে। এখন বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যেটা নিরপেক্ষ যদি করা যায় কোনোভাবে, বাংলাদেশকে যদি কোনোভাবে স্বাধীন করা যায়, তাহলে ভারতের জন্য ভারত পুরো সেফ। অন্যথায় কোনোভাবে ভারত সেফ না। কেন সেফ না? এইখান থেকে পাকিস্তান পারমাণবিক বোমা ধরে রাখছে ভারতের দিকে। এখন যদি বাংলাদেশ পাকিস্তানের অধীনে হয়, তাহলে কি হবে? এখানেও পাকিস্তানে ঘাঁটি করবে, এখানেও পাকিস্তানে ঘাঁটি করবে। অর্থাৎ ভারতকে 3 পাশ দিয়ে পাকিস্তান কিন্তু কি করে ফেলবে? ভারত যখন পাকিস্তান আলাদা হয়, পাকিস্তান জেন্না ঠিক সেই বুদ্ধি করে ফেলেছিল। 3 পাশ দিয়ে ভারতকে তখন পাকিস্তানে কি করে আছে? ঘেরাও করে আছে। কারো আর শত্রুর দরকার আছে? পাকিস্তান যদি একাই থাকে, কারো ভারতের আর কোনো শত্রুর দরকার নাই। এখন চীনের কথা হচ্ছে, চীন যদি ভারতে কোনোভাবে আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে দক্ষিণ চীন সাগর তাকে করায়ত্ত করে নিতে হবে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে নিতে হবে। অন্যথায় চীন এখানে আসতে পারবে না, বা বাংলাদেশে ঢুকতে পারবে না। এখন ভারতের জন্য বাংলাদেশ হয়ে যায় একটা মাথা ব্যথার কারণ। যদি কোনোভাবে বাংলাদেশকে স্বাধীনতা করতে না দেওয়া যায়, অদূর ভবিষ্যতে ভারতের 7 সিস্টার্স পুরোটা স্বাধীন হবে। পাশাপাশি পাকিস্তানের কাছে সারা জীবন ভারতকে দায়বদ্ধ থাকতে হবে। পাকিস্তানের দালাল, পাকিস্তানের চাকর হয়ে ভারতকে থাকতে হবে, এক কথা বলা যায় যেটা। চাকর হয়ে কেন থাকতে হবে? এই পাশে নেপাল এবং ভুটান চীনের অধীনে চলে গেছে, তারা চীনের অনুযায়ী কথা শুনে। এই পাশে পুরোপুরি যা আছে এশিয়ান কান্ট্রিগুলো, থাইল্যান্ড, কম্বোডিয়া, পুরোটা চীনের কথায় ওঠে বসে। এই পাশে দক্ষিণ চীন সাগর, শ্রীলঙ্কা, মালদ্বীপ চীনের অধীনে কাজ করে। একমাত্র বাংলাদেশ আছি নিরপেক্ষ দেশ, আমরা চীনকে মানি না। কেন মানি না? 2 পাশে আমাদের ভারত। যদি বাড়াবাড়ি করি তাহলে চাপ দিয়ে আমাদের শেষ করে ফেলবে। এটা হচ্ছে আমাদের ভয়। আর ভারতের ভয় ছিল, যদি বাংলাদেশ কোনোভাবে পাকিস্তানের অধীনে থাকে, তাহলে কোনোদিন ভারত বের হতে পারবে না। যদি কোনোদিন চীন সাগর, চীন বলে আমরা চীন সাগর অফ করে দিচ্ছি, যদি এই চিকেন নেকের এখানে আসাম যেহেতু আছে, আসাম অনেক আগে থেকে চাচ্ছে স্বাধীনতা অর্জন করতে, যদি আসাম বলে যে আমরা চিকেন নেক অফ করে দিলাম, যদি নেপাল এবং ভুটান বলে আমরা কোনো ট্রানজিট দিচ্ছি না, তাহলে একেবারে 7টা প্রদেশ ভারত হারিয়ে ফেলবে অ্যাট এ গ্ল্যান্স। কোনো প্রকার এখানে হাত থাকবে না। এখন একমাত্র জায়গা হচ্ছে বাংলাদেশ।
যদি বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করা যায়, পাকিস্তানের হস্তক্ষেপ থেকে যদি বাংলাদেশকে মুক্ত করা যায়, তাহলে বাংলাদেশকে আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবো। কি করতে পারবো? আমরা আমাদের ইচ্ছা মতো বাংলাদেশকে ব্যবহার করতে পারবো, যেটা কিন্তু তারা করতে পেরেছে। এখন এই ক্ষেত্রে গিয়ে আন্তর্জাতিক রাজনীতি কি বলে? চীন আমাদেরকে, আপনারা জানেন, মুক্তিযুদ্ধের সময় চীন আমাদের বিপক্ষে ছিল। কেন ছিল? এই রাজনীতির জন্য ছিল। কারণ চীন ভালো করে জানে যদি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, ভারত হয়ে যাবে স্বাধীন, ভারতের সাথে তারা পারাটা কঠিন হয়ে যাবে। কারণ বাংলাদেশ তাদের পায়ের নিচে থাকবে, আর তখন পুরোটা মিলিয়ে বলা যায় ভারত। চীন আমাদের বিরোধিতা করেছে। এই ভারত দেখেন কতটা চালাক, ওই সময় যাতে কোনোভাবে জাতিসংঘের মধ্যে যুদ্ধ যদি বেজে যায়, জাতিসংঘে যাতে কোনোভাবে বাংলাদেশের বিপক্ষে কোনো একটা দেশ যায়, এজন্য তারা রাশিয়ার সাথে চুক্তি করে ফেলে। ওই যুদ্ধকালীন সময়ে কি চুক্তি করে? মৈত্রী চুক্তি। ভারত যেখানে যাবে রাশিয়াকে সেখানে সাপোর্ট করতে হবে। এখন যখন 1971 সালের এই যে বারবার যুদ্ধ হচ্ছে, পাকিস্তান এসে আমাদের আক্রমণ করতেছে, 9 মাস ব্যাপী যুদ্ধ চলতে সারা দেশে সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে যুদ্ধ যেভাবে হোক বন্ধ করতে হবে। জাতিসংঘের মধ্যে 3বারের মতো ঘোষণা আসছে যে যুদ্ধ বন্ধ করা হোক। ওইখানে গিয়ে বারবার ভেটো দিয়েছে রাশিয়া, কারণ ভারত তো জাতিসংঘের স্থায়ী সদস্যের মধ্যে নাই। জাতিসংঘের স্থায়ী সদস্য 5টা, যেটার মধ্যে রাশিয়া হচ্ছে একটা। আর স্থায়ী সদস্যের নিয়ম হচ্ছে যদি কোনোভাবে স্থায়ী সদস্য বলে যে না আমি এটা ভেটো দিচ্ছি, তাহলে ওটা কোনোদিন কার্যকর হয় না। 4টা স্থায়ী সদস্য বলেছে যে যুদ্ধ বন্ধ করা হোক, আর যুদ্ধ বন্ধ হওয়া মানে বাংলাদেশ আজ পর্যন্ত পাকিস্তানের অধীনেই থাকতো, আর ভারত কোনোদিনও মাথা ছাড়া দিয়ে দাঁড়াইতে পারতো না। এই জন্য তারা রাশিয়ার সাথে একটা চুক্তি করলো, করার মাধ্যমে বারবার যখন যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাবনা আসতে থাকলো জাতিসংঘে, বারবার রাশিয়া সেখানে ভেটো দিল যে না আমি এটা মানি না, যুদ্ধ চলতে থাক। এখন ভারতের কথা হচ্ছে যে পাকিস্তান যদি যাইতে চায় বাংলাদেশে, আমার 1000 কিলোমিটার উপর দিয়ে যাইতে হবে, আমি তাকে যাইতে দেব না। এই পাশ দিয়ে তাকে যেতে গেলে আমার সাগরের উপর দিয়ে যাইতে হবে, আমি তাকে যেতে দেব না। তাহলে পাকিস্তান অটোমেটিক কি হওয়া যাবে? ভ্যানিশ হবে। পাকিস্তান কোনোভাবে যুদ্ধ বেশি দিন পরিচালনা করতে পারবে না। আর এরই ধারাবাহিকতায় মূলত ভারত আমাদেরকে সর্বোচ্চ লেভেলে হেল্প করেছে যে বাংলাদেশকে যদি স্বাধীন করে দিতে পারি, তাহলে আমাদের আর কোনো শত্রু নেই। এখন বাংলাদেশ স্বাধীন হলো, 7 সিস্টার্সকেও সুন্দর করে তারা চিকেন নেক দিয়ে তারা কি করে যাচ্ছে? শাসন করে যাচ্ছে। পাকিস্তান শুধু এখানে কি করতে পারো করে, কারণ তার একটা সাইড এখন খোলা, আর তখন সাইড ছিল 4টা। এই যে স্বার্থের জন্য মূলত ভারত আমাদেরকে কি করেছে? হেল্প করেছে। কিন্তু ওই পরিস্থিতি বা ওই পলিসি এখন আসি ফেল করেছে। কেন ফেল করেছে? ফেল করার মূল কারণ হচ্ছে এই পাশ থেকে আসাম বলেছে ভারত যদি মূল কেন্দ্র থেকে বাড়াবাড়ি করে তাহলে আমরা চিকেন নেকটাকে বন্ধ করে দেব। চীন ভারতের ওতপ্রোত শত্রু হয়ে দাঁড়াচ্ছে। দক্ষিণ চীন সাগরে ভারতের কোনো জাহাজকে ভিড়তে দিচ্ছে না, জায়গা এখন নেই। মালদ্বীপ এবং শ্রীলঙ্কা পুরোপুরি চলে গেছে চীনের অধীনে, কিছুদিন আগে আপনারা দেখেছেন। এখন একমাত্র জায়গা আছে বঙ্গোপসাগর, আর জায়গা আছে কি? গরিবের ভাবি বলে খ্যাত বাংলাদেশ, তাই না? গরিবের ভাবি বলে খ্যাত বাংলাদেশ। এই জন্য আপনারা কয়েকদিন আগে দেখলেন বাংলাদেশের ভিতর দিয়ে যদি একটা রেল লাইন আপাতত নিতে পারি, তাহলে 7 সিস্টার্সকে আর কোনোদিনও কি করতে হবে না, হাতছাড়া করতে হবে না। এই জন্য আপনারা দেখলেন এই শেখ হাসিনা পতনের মূলটা কারণটাই ছিল বাংলাদেশের ভেতর দিয়ে রেল লাইন দেওয়া। এটা এমনি এমনি দেয় নাই, এটা এমনি এমনি হয়নি। ভারতের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল যে কোনোদিন যদি 7 সিস্টার্স আসাম বন্ধ করে দেয়, এপাশে চিকেন নেক, এপাশে চীন সাগর যদি বন্ধ হয়ে যায়, আমাদের একটা মাত্র ভাবি আছে, সেই ভাবিকে আমরা ইউজ করতে পারবো। সেটা মাঝখান দিয়ে আমরা কি করব? একটা রাস্তা নিতে পারলে দুনিয়া আর কিছু লাগবে না। কারণ 7 সিস্টার্স তাদের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর 7 সিস্টার্সের প্রত্যেকটা রাষ্ট্র বাংলাদেশের সমান, ঠিক আছে? প্রত্যেকটা রাষ্ট্র বাংলাদেশের এক একটা সমান। তার মানে এই যে আমাদের ইউজ করার জন্য ট্রাম্প কার্ডটা খেলেছে তারা। পদ্মা সেতু যে আমরা বলি, পদ্মা সেতু হয়েছে একমাত্র ভারতের জন্য, আপনারা হয়তো অনেকে জানেন না। যখন এই রেল লাইন দিল, রেল লাইনের যখন পারমিট পেয়ে গেল, তখন ভারত মনে করলো যে আর তাদের কোনো কিছু চাওয়ার নাই। এই রেল লাইন দিয়ে যখন এই 7 সিস্টার্স বাড়াবাড়ি করবে, এই পার্টি পুরোপুরি অস্ত্র নিয়ে যাবে। বাংলাদেশে মানুষ মরুক আর বাঁচুক দেখার সময় নাই। আস্তে আস্তে কি করবে? এই জায়গাগুলোতে ঘাঁটি করবে যে আমাদের সৈন্যদেরকে থাকতে হয়, আমাদের ট্রেন নিয়ে যেতে হয়, ট্রেনের জন্য আমাদের দরকার হয় লোক, জায়গা নেবে, ঘেরাও করে ফেলবে, ট্রানজিট দেবে, সমস্যা নেই। ঘেরাও করে ফেলার পর এই লোকগুলোর বসবাসের জন্য আবার এই রেসিডেন্ট দরকার, রেসিডেন্ট নেবে। এরকম করে করে একটা সময় আগামী 50 বা 100 বছর পর পুরো বাংলাদেশ তারা হাতে হাতে নিয়ে নেবে। তো এমনিতে সবাই লাফায়, এমনিতে ফালায়। এই রাজনীতিটা বুঝতে হবে কেন আমাদের হেল্প করেছিল। এখন তারা হেল্প করার কারণে আমাদেরকে তো দীর্ঘ 52 বছর ধরে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। সর্বশেষ যে আমাদের পেরেকটা দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমাদের ভেতর দিয়ে রেল লাইন নেওয়া। এটাতে যদি তারা সাকসেস হতো তাহলে আর কিছু লাগতো না। অর্থাৎ আমরা আলটিমেট কি আছে, ভারতের কাছে বন্দি থেকে যেতাম সারা জনম।
আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর এই যে জায়গাটায় সিদ্ধান্ত যখন শেখ হাসিনা নিয়েছে, তখন দেশের কোনো রাজনীতি আর ঠিক থাকতে পারে নাই, যে এবার একটা কিছু না করলে যদি এটা হয়ে যায় তাহলে আমরা অটোমেটিক ভারতের অধীনে চলে যাব। সবাই ক্লিয়ার? কেন ভারত আমাদের হেল্প করেছিল এবার তাহলে বোঝেন। এমনি এমনি করে নাই, আরো কত কারণ। বাংলাদেশের ম্যাপটাকে দেখেছেন, এই পাশে বাঁকা করে ত্রিপুরা এখানে নিয়ে নিয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপনারা কেউ উত্তর দিতে পারবেন না যে কেন জেনারেল অরোরা, মুক্তিযুদ্ধের অরোরা এবং নিয়াজি কেন আমাদের আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করলো? কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। কেনই বা তৎকালীন সময় বাংলাদেশে এতগুলো লিডার থাকার পরও তাদেরকে সেখানে বসতে দেওয়া হলো না? কেনই বা আত্মসমর্পণ দলিলে বাংলাদেশ নামটা থাকলো না, পাক ভারত নাম থাকলো? উত্তর দিতে পারবেন? এই যারা যে এগুলো নিয়ে কথা বলেন, আমি একেবারে ক্লিয়ার করে বলতে পারি, যারা আওয়ামী লীগ করে, যারা এখন করতেছে, এটা হা হুতাশ নিয়ে করতেছে, কেউ ইতিহাস জানে না। যারা বিএনপি করে, যদি বিএনপি কে বলা হয় যে তুমি বলো যে জিয়াউর রহমান কিভাবে বিএনপি গঠন করলো, ওইখান থেকে মানে জনমভর যদি উত্তর দিতে পারে, জাস্ট মুখের কথা, বাংলাদেশ জিন্দাবাদ, এদিকে জয় বাংলা, দুটা নিয়ে আমরা আছি, কিন্তু একজনও রিয়েল হিস্ট্রি আমরা জানি না। আওয়ামী লীগের ইতিহাস বলেন আর বিএনপির ইতিহাস বলেন। ক্লিয়ার? আশা করি আন্তর্জাতিক ভূ রাজনীতির ব্যাপারটা কিছুটা হলো ক্লিয়ার হয়েছেন। কেন বাংলাদেশকে ভারত সাপোর্ট করেছিল? এই জন্যই করেছিল যে ভবিষ্যতে যেন কোনোভাবে পাকিস্তানের হেনস্থার শিকার না হতে হয়। ঠিক আছে? এরপর আরো বেশ অনেকগুলো সন্দেহ আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনাদের বলেছিলাম, আমাদের 30 লাখ শহীদ, এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে। 30 লাখ যদি শহীদ হয়, সেক্ষেত্রে দৈনিক মরতে হতো 12,000, 12,000 মরতে হতো দৈনিক, যেটা কখনোই কল্পনার বাইরে ছিল ওই সময় 12,000 করে মরা। আর 12,000 করে যদি মরে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে কেন কাজ করলো? এটাও বুঝতে হবে। কেন চায়না আমাদের বিপক্ষে কাজ করলো? এতগুলো মানুষ মরার পর কেউ বিপক্ষে কাজ করবে এটা চিন্তা করেন। সেখানে বলা হয়েছিল বঙ্গবন্ধুকে, যখন তিনি জেলে ছিলেন, এবং বঙ্গবন্ধু নিয়ে অনেক কথা আছে, তার ওখানে গিয়েছিলেন স্বাধীনতার ঘোষণার জন্য, তাজউদ্দিন আহমেদ, তিনি ডিরেক্ট বলেছেন যে আমি এটা দিতে পারবো না। এবং তিনি আগে থেকে জানতেন আজকে রাত্রে আক্রমণ হতে পারে, তিনি গ্রেপ্তার হতে পারে। আগে থেকে তিনি পাঞ্জাবি পরে একেবারে সুটকেস সহ, টাকা পয়সা সহ তিনি দাঁড়িয়েছিলেন, পাকিস্তান আর্মি আসবে, আমাকে নিয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে এই যুদ্ধের মধ্যে বন্দী থাকা অবস্থায় যুদ্ধ করে তাকে বাঁচিয়ে রাখা হয়। একমাত্র বাংলাদেশের ইতিহাসে এটা হয়েছে যে 9 মাস জেলে থাকার পরে তাকে সশরীরে দেশে পাঠানো হয়েছে। কোন সূত্রের মাধ্যমে? কোথাকার মাধ্যমে? হিটলার এত বড় বিশ্বের ক্ষমতাশালী ব্যক্তি ছিল, যাকেও সুইসাইড করে মরতে হয়েছে। সেখানে কেন 9 মাস যুদ্ধ করে সে বেঁচে আসলো? কথা থাকে না? 9 মাসে তিনি দেশের থেকে, মানে পাকিস্তানের সরকারের বেতন নিয়েছেন, আপনারা এটা জানেন না। সজীব ওয়াজেদ জয়, যার নাম শোনেন, তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে তাকে সবচেয়ে সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল। কেন? কোন সূত্রতে? কিভাবে? আর সেই লোকটা আসার পরে 72-এ, 71-এ যারা মুক্তিযুদ্ধের ফ্রন্ট লাইনে থাকতেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর এবং কামরুজ্জামান, তাদেরকে কেন এসে তিনি সৈয়দ নজরুল ইসলামকে বা তাজউদ্দিন আহমেদকে কেন বললেন যে আমি প্রধানমন্ত্রী হব আসার পরে? এটা ক্লাসের কথা বলতেছি, বুঝছেন? এটা অন্য কথা বলতেছি না আপনাকে আমি। কেন বলা হয়েছিল? এটা তো বড় ইতিহাস। এই ইতিহাসগুলো আমাদের অজানা, ইতিহাসগুলো আমাদের অজানা। আশা করি ব্যাপারটা সবাই ক্লিয়ার, কেন মুক্তিযুদ্ধে ভারত আমাদের হেল্প করেছিল। এখন আশা করি যে কিছুটা হলো আপনারা বলতে পারবেন। ঠিক আছে? এখন আসেন, এইখানে সেক্টর নিয়ে যেটা কথা বললাম, সেক্টর আপনারা পড়বেন 6টা। 1 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর, 5 নম্বর সেক্টর, 10 এবং 11। এই যে কিছু অন্ধ পাবলিক আছে এখানে, হ্যাঁ, কিছু অন্ধ পাবলিক আছে যারা মূলত ক্লাস বলতে শুধু পড়াই গেলে বোঝে। ইতিহাসে যদি না জানেন, আপনি ক্লাস করে কি করবেন? ইতিহাস যদি না বোঝেন, ক্লাস করে আপনি কি করবেন বলেন তো? আপনাদের তো ইতিহাস জানানোর জন্য আজকে আসছি। ওটা ইতিহাস, ওটা যা বলেছি পুরোটাই ক্লাসের অংশ আপনার, বরঞ্চ ক্লাসের চেয়ে আপনি বেশি উপকার পেয়েছেন। এই যে 6টা আপনারা কি পড়বেন, 6টা সেক্টর পড়বেন। কেন পড়বেন আমি একটু বলে দিই। 1 নম্বর সেক্টর কেন পড়বেন? এখানে মেজর জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, যেহেতু সামনের দিকে বলা হয়ে থাকে যে বিএনপি ক্ষমতা আসতেছে, সুতরাং এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর সেক্টর কেন পড়বেন? খালেদ মোশাররফ, আপনারা জানেন যে কে ফোর্সের প্রধান, তাই না? কে ফোর্সের প্রধান খালেদ মোশাররফ এখানে যুদ্ধ করেছেন। পাশাপাশি সিতারা বেগম যুদ্ধ করেছেন। কে? সিতারা বেগমের নাম আপনারা শুনেছেন। এই সিতারা বেগম তিনি এখানে 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। 3 নম্বর সেক্টর কেন গুরুত্বপূর্ণ? এখানে মেজর শফিউল্লাহ যুদ্ধ করেছেন। কে এম শফিউল্লাহ এখানে যুদ্ধ করেছেন। এই জন্য 1, 2, 3 গুরুত্বপূর্ণ। এরপর আসেন 5 নম্বর সেক্টর। এখানে মেজর শওকত আলী যুদ্ধ করেছেন। পাশাপাশি শওকত আলীর সাথে যুদ্ধ করেছেন কাকন বিবির নাম শুনেছেন আপনারা। এই কাকন বিবি তিনি যুদ্ধ করেছিলেন এখানে। এরপর আসেন 1, 2, 3, 5, 5, তারপর হচ্ছে 10 এবং 11।
10 নম্বর সেক্টর কেন গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন, এটা নৌ সেক্টর ছিল। কি সেক্টর? এখানে কোনো নিয়মিত কমান্ডার ছিলেন না, এখানে কি ছিলেন না, নিয়মিত কোনো কমান্ডার ছিলেন না, এখানে নৌ সেক্টর ছিল। আশা করি ক্লিয়ার। এরপর আসেন 11 নম্বর সেক্টর কেন গুরুত্বপূর্ণ, এখানে মেজর আবু তাহের যুদ্ধ করেছিলেন, পাশাপাশি 11 নম্বর সেক্টর যুদ্ধ করেছেন আপনাদের আমাদের সবার প্রিয় তারামন বিবি। কে? তারামন বিবি এখানে যুদ্ধ করেছেন কত নম্বর সেক্টরে? 11 নম্বর সেক্টরে। আচ্ছা, কেউ যদি 46তম বিসিএস দিয়ে থাকেন তাহলে তাদের ফলাফল চলে এসেছে, আপনারা দেখতে পারেন। 46তম বিসিএস এর ফলাফল দিয়েছে, যদি কেউ দিয়ে থাকেন নতুন যে ফলাফল সেটা আপনারা দেখতে পারেন। এখানে দেখেন মুক্তিযুদ্ধের সেক্টর গুলো আমি এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে, ছবিতে আপনারা সবাই পড়তে পারবেন, কোনো সমস্যা না। আচ্ছা, শেখ মুজিবকে কেন বেঁচে রাখা হয়েছিল এটা পরে অন্য কোনো দিন আমি আপনাদেরকে বলবো। এবার আসেন অপারেশন থেকে যেটা আসবে, অপারেশন থেকে খুব একটা বেশি এখন আমার কাছে মনে হয় না যে প্রশ্ন আসবে। অপারেশন শুধুমাত্র ক্লো ফ্লাইট এবং অপারেশন যদি আমরা বলে থাকি ক্লোজ ডোর, এই দুটা পড়বেন। অপারেশন ক্লো ফ্লাইট এবং ক্লোজ ডোর আপনারা দেখেছেন, এই যে ক্লো ফ্লাইট এবং ক্লোজ ডোর কোথায় গেল, অপারেশন ক্লোজ ডোর, এই দুটো অপারেশন পড়ে নেবেন। ক্লো ফ্লাইট হচ্ছে বিমান বাহিনীর মাধ্যমে যে আক্রমণ করা হয়েছিল, সেটা বিমান বাহিনীর মাধ্যমে আমরা যে অপারেশন করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, এটা। আর হচ্ছে অপারেশন ক্লোজ ডোর হচ্ছে বলা হয়ে থাকে অবৈধ অস্ত্র যখন মুক্তিযুদ্ধ পরবর্তী সময় অবৈধ অস্ত্র যখন জমা নেওয়া হয় সেটাকে বলা হয় অপারেশন ক্লোজ ডোর। এরপর আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ আমি পড়াবো, যে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যে নারী মুক্তিযোদ্ধাগুলো আছে, বিদেশি মুক্তিযোদ্ধাদের নিয়ে আমার আর কাছে মনে হয় না যে ভারতকে নিয়ে এখানে অতিরঞ্জিত করা হয়েছে। আমি শুধু আপনাদের কয়েকজনের নাম বলবো, ওই কয়েকজনের নাম পড়বেন। সাইমন রিংকে পড়ে যাবেন, অ্যান্থনি মাসকারেনহাসকে পড়বেন। ঠিক আছে, সাইমন রিং এবং অ্যান্থনি মাসকারেনহাস এই দুজনকে আপনারা এখান থেকে পড়বেন। সাইমন রিং এই দুজন পড়বেন। এরপরে যদি আপনাদের বলি অ্যালেন গিন্সবার্গকে পড়বেন। আর পরে এর সব কারা ছিল এটা নিয়ে এখন তো আপনাদের এনটিআরসি প্রশ্ন আসে না। এনটিআরসি যেটা প্রশ্ন আছে একেবারে হুবহু বলে দিচ্ছি, মহিলা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যে 3জন আছে এদেরকে আপনার এনটিআরসি সবচেয়ে বেশি পরীক্ষা আসে। এর আগে আপনাদের 2-3 বার আসছিল মহিলা বীর প্রতীক, এগুলো যা আপনারা একটু টাচ করে যাবেন। আমরা যেটা যাব নারীদের ভূমিকা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন নারীর ভূমিকা দেওয়া আছে, কয়েকজনের মধ্যে সবচেয়ে বেশি যেটা 3জন নারী, তারামন বিবি, সেতারা বেগম এবং কাকন বিবি। প্রথমে যদি আমি দেখি সেতারা বেগম থেকে যে প্রশ্নটা আসতে পারে, সেতারা বেগমের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, মুক্তিযুদ্ধের মধ্যে সারা দেশ থেকে মাত্র মুক্তিযোদ্ধা ছিল 203 জন। কলম লিখতেছে না, সারা দেশ থেকে কি ছিল? মাত্র 203 জন মুক্তিযোদ্ধা ছিলেন, মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন কত? 203 জন। আর সবচেয়ে বেশি ছিল দিনাজপুরে, 19 জন মহিলা মুক্তিযুদ্ধ যুদ্ধ করেছেন। কতজন? 19 জন যুদ্ধ করেছেন দিনাজপুরে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আর এদিক থেকে যেটা বলবো, সেতারা বেগম থেকে যেটা আসবে, সেতারা বেগম প্রথমে তিনি জন্মগ্রহণ করেন, একটু জুম করে নিচ্ছি আমি, হ্যাঁ। আচ্ছা, তিনি জন্মগ্রহণ করেন কত সালে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোথায় জন্মগ্রহণ করেন এটা গুরুত্বপূর্ণ। কত নং সেক্টরে তিনি যুদ্ধ করেন এটা গুরুত্বপূর্ণ। এই 3টা এখান থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেগুলো আমি দাগে দিয়ে যাব শুধু সেগুলো আপনারা পড়বেন। কত সালে কোথায় এটা পড়বেন আপাতত, এবং কত নং সেক্টরে তিনি যুদ্ধ করেছেন এটা পড়বেন। এরপর আসেন তারামন বিবির ক্ষেত্রে যদি আপনাদের বলি, ইনি মূলত জন্মগ্রহণ করেছেন 1957 সালে, মাত্র 14 বছর বয়সে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আপনারা তাই অবাক হওয়ার ব্যাপার না, মাত্র 14 বছর বয়সে যুদ্ধ করেছেন তিনি। হ্যাঁ, মুক্তিযুদ্ধে তিনি খেতাব পেয়েছেন কত সালে? খেতাব পেয়েছেন 1973 সালে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি কিন্তু প্রায় 23 বছরের মতো পাগল ছিলেন, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। 23 বছরের মতো পাগল হয়ে সারা দেশে তিনি ঘুরে বেরিয়েছেন। ঠিক আছে, তার কি পরিমাণ নির্যাতন করতে পারে একবার চিন্তা করে দেখেন। এরপর আসেন মুক্তিযুদ্ধের ভূমিকার ক্ষেত্রে তিনি কত নম্বর সেক্টর যুদ্ধ করেছেন? 11 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। কত নম্বর? 11 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন। এই তো মোটামুটি তারামুন বিবি, এখান থেকে এর বাইরে তেমন একটা আসবে না। এরপর আসেন সর্বশেষ কাকন বিবির কথা যদি আপনাদের আমি বলি, কাকন বিবির ক্ষেত্রে তিনি যুদ্ধ করেছিলেন কত নম্বর সেক্টরে ওটা তো আমরা জানি। এবং তিনি ভারতের খাসিয়া পাহাড়ের পাদদেশে জন্মগ্রহণ করেছিলেন। তবে বলা হয়ে থাকে বাংলাদেশের সুনামগঞ্জে তিনি বড় হয়েছেন। ঠিক আছে, সুনামগঞ্জে তিনি বড় হয়েছেন এই কাকন বিবি।
আর তিনি মূলত যখন যুদ্ধ পরবর্তী সময় মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন, তার নাম হয়েছিলেন নূরজাহান বেগম। কি নাম ছিল? নূরজাহান বেগম। কিন্তু খুবই আফসোসের ব্যাপার, তার মুক্তিযুদ্ধের গেজেটটা প্রকাশ করা হয়নি 97 সালে। ঠিক আছে, তার মুক্তিযুদ্ধের কি প্রকাশ করা হয়নি, গেজেট প্রকাশ করা হয়নি 97 সালে। এটা খুবই আফসোসের ব্যাপার। এটা আমরা কেন জানি না কেন করা হয়নি, এটাও কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে। এখন বলতে পারেন যে স্যার কেন করা হলো না, এটা আমি অনেক খুঁজেছি, পাই নাই। ঠিক আছে, এরপর তেমন একটা আর গুরুত্বপূর্ণ না আপনাদের জন্য। এই যে এখানে আমি আপনাদের যেটা বললাম, এখানে ছবিটা আপনাদেরকে দেখানোর জন্য, যে দেখেন এখানে ছবিটা কি মূলত কি, কার ছবি বলেন তো? এখানে কিন্তু ছবিটার মধ্যে ভারতের যে জগদীশ সিং অরোরা ছিল এবং বাংলাদেশের যে ইয়ে ছিল, আপনাদের যে শিটে দেওয়া আছে ওটা ভুল আছে। বাংলাদেশের কিন্তু কেউ ছিল না, আপনারা দেখেন খেয়াল করে, বাংলাদেশের কেউ ছিল না। ভারতের ছিল কিন্তু বাংলাদেশের ছিল না। এটা খুবই আফসোসের ব্যাপার, আমি বারবার এটা নিয়ে আফসোস করি যে কি এমন আমরা ভুল করলাম যে বাংলাদেশের কাউকে রাখা হলো না। হুম। এরপর আসেন আপনাদের আর পরীক্ষায় কি আসতে পারে আমরা একটু দেখি। এক কথা উত্তরগুলো পড়ে নেবেন। বীরত্বসূচক খেতাব যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার এখন, এখানে একটা জিনিস মাথা রাখবেন, কিছু চেঞ্জ আসবে। এই যে বীর উত্তম খেতাবের মধ্যে একজনকে বাদ দেওয়া হয়েছিল, এটা আসবে। এখান থেকে দুইজনকে বাদ দেওয়া হয়েছিল, এটা আসবে। আর এখান থেকে একজনকে বাদ দেওয়া হয়েছিল, এটা আপডেট হবে। অর্থাৎ এখন বীর উত্তম হবে 68 জন, আর বীর বিক্রম হবে 176 জন, এবং বীর প্রতীক হবে 425 জন। মোট হবে 676 জন। কত? 676 জন হবে মোট। কারণ এই শেখ হাসিনার আমলে যেটা চেঞ্জ হয়েছে সেটা পরীক্ষা আপনাদের আবার আসবে, বা সেটাকে আবার নতুন করে মডিফাই করা হবে। তারামন বিবির জন্ম যেটা আছে আপনার ওখানে, ওটা ভুল আছে। এটা জন্ম হচ্ছে 57 সাল। জন্ম কত? 57 সাল। ওকে, এখন আমরা আসি বীরশ্রেষ্ঠদের পরিচিতি। এই বীরশ্রেষ্ঠদের পরিচিতির ক্ষেত্রে এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, ছবি সহ আমরা নিয়েছি এগুলো। ছবিগুলো প্রথমে আমি যদি বলি, ছবির মধ্যে আপনারা শুধু পড়বেন সমাধি, সেক্টর এবং জন্ম। জন্ম, সমাধি, সেক্টর, এই তিনটা পড়বেন। সমাধি, সেক্টর, জন্ম। ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, জন্ম 43 সাল, সেক্টর 1 নম্বর, সমাধি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর। এরপর আসেন সিপাহী মোস্তফা কামাল, জন্ম 1947 সাল, সেক্টর 2, সমাধি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া দরুইন গ্রামে। শুধু তিনটা করে পড়বেন, এই তিনটা করে সচরাচর পরীক্ষায় আসে। তারপর যদি বলি, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, যার কথা আপনাদের বলেছিলাম, একমাত্র মুক্তিযোদ্ধা যিনি কোনো যুদ্ধ না করে মোটামুটি ভাবে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। কেন পেয়েছেন এটা তো আপনারা জানেন। তার জন্ম হচ্ছে 1941 সালে। তিনি মূলত কোনো সেক্টরে যুদ্ধ করেন নাই। তার যদি আমরা বলে থাকি, তার লাশ ছিল পাকিস্তানে, পাকিস্তানের মাসরুর বিমান ঘাঁটিতে তার লাশ ছিল। এতটুকু মনে রাখবেন, একমাত্র বীরশ্রেষ্ঠ যিনি যুদ্ধ না করে কি করেছেন, বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। আর তাকে নিয়ে একটা নির্মিত চলচ্চিত্র আছে, অস্তিত্বে আমার দেশ। ঠিক আছে, এই যে অস্তিত্বে আমার দেশ, তাকে নিয়ে একটা চলচ্চিত্র। এরপর আসেন নূর মোহাম্মদ শেখ, জন্ম 1936 সালে। তিনি সেক্টর 8 নম্বর সেক্টর যুদ্ধ করেছেন। সমাধি যশোরের শার্শা উপজেলার কাশীপুর গ্রামে। যশোরের শার্শা উপজেলার কাশীপুর গ্রামে তিনি জন্মগ্রহণ, সরি, তার সমাধি দেওয়া হয়। এরপর আসেন হামিদুর রহমানের নাম আপনারা সবাই শুনেছেন। সেনাবাহিনীতে তিনি ছিলেন সিপাহী হামিদুর রহমান। সিপাহী হামিদুর রহমান তিনি মূলত আহ, তার জন্মস্থান ওপাশে আছে। আপনারা এখান থেকে শুধু পড়বেন সেক্টর, তিনি 4 নম্বর সেক্টর যুদ্ধ করেছেন। এবং জ- ইয়া সমাধির কথা বলা আছে, ভারতে ছিল তার সমাধি। পরবর্তীতে 2007 সালে সেটা নিয়ে আসা হয়। কত সালে? 2007 সালে নিয়ে আসা হয়।
এরপর আসেন রুহুল আমিন, স্কোয়াড্রন লিডার রুহুল আমিন। তার জন্ম 1935, 10 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন, এবং তার একমাত্র যিনি তার লাশ খুঁজে পাওয়া যায়নি তিনি হচ্ছেন রুহুল আমিন। কি খুঁজে পাওয়া যায়নি? লাশ খুঁজে পাওয়া যায়নি, তার লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল আর তাকে ফিরে পাওয়া যায়নি। এটা হচ্ছে রুহুল আমিন। এমনি এমনি আমরা স্বাধীনতা অর্জন করেছি? হ্যাঁ, কেউ দেশের জন্য জীবন দিয়ে শেষ করে ফেলেছে, কেউ এসে হুটহাট করে ক্রেডিট নিতে চাইলে তো সমস্যা হবে নাকি? হুটহাট করে ক্রেডিট নিতে চাইলে সমস্যা হবে। যার যেটা হয়েছিল বঙ্গবন্ধুর ক্ষেত্রে, আর এই জন্য তাকে জীবন দিতেও হয়েছে। এরপরেও সর্বশেষ যদি আমরা বলে থাকি, আপনাদের মহিউদ্দিন জাহাঙ্গীরের কথা বলা আছে এখানে। মহিউদ্দিন জাহাঙ্গীর দেখেন সর্বশেষ যিনি ছিলেন, মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন হিসেবে তিনি ছিলেন। এই মহিউদ্দিন জাহাঙ্গীরের এখানে জন্ম দেওয়া আছে 1949 সাল, আর 7 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন, এবং শহীদদের মধ্যে তিনি সর্বশেষ শহীদ হয়েছেন কে? দেখেন 14 ডিসেম্বর। মানুষটা আর একদিন বাঁচলেই বেঁচে যেত, আর একটা দিন বাঁচলেই বেঁচে যেত, হয়তো বা মনে করেছিল যে আমি হয়তো বেঁচেই গেলাম। এই যে 14 ডিসেম্বর নিয়ে অনেক কথা আছে। 14 ডিসেম্বর নিয়ে যে আপনাদের বলি, মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য বিষয়গুলো একটু আপনারা পড়ে নিন, আপনাদের যদি কোনো কথা থাকে এটা আপনারা একটু বলেন। মোটামুটি ভাবে আপনাদের জন্য যা গুরুত্বপূর্ণ আমি পড়ে দিয়েছি। আর আরেকটা কথা বলি, 14 ডিসেম্বর নিয়ে যেটা বলতে চেয়েছিলাম, যে 14 ডিসেম্বর নিয়েও তো অনেক সন্দেহ। কেন সন্দেহ? কারণ 14 ডিসেম্বর আপনারা জানেন যে জাতিসংঘে মোটামুটি ভাবে ইয়াহিয়া খান ঘোষণা করে দেন যে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করা হলো বা হবে। তো যেহেতু একটা পক্ষ আমাদের থেকে চলে যাচ্ছে, তাদের আমাদের সাথে শত্রু থাকার কথা। পাকিস্তান আমাদের 1000 কিলোমিটার দূরে, তারা আমাদের সাথে কেমন শত্রু থাকার কথা বলেন? তাহলে আমাদের ভবিষ্যতে আমাদেরকে পরিচালনা করবে কারা? কথা থেকে যায় না? তো 14 ডিসেম্বর বাংলাদেশে এসে 15 ডিসেম্বর হয়ে গেছে। তাহলে ওই দিন আমাদের বুদ্ধিজীবীদের কেন তারা হত্যা করবে? তারা তো আমাদের স্বাধীনতা ঘোষণা দিয়ে দিছে, আত্মসমর্পণ করার ঘোষণা দিয়ে দিয়েছে। তারা এখন ইতিহাসে বলা আছে যে তারা আত্মসমর্পণ করার আগে আমাদের মেরে গেছে। কিন্তু আপনি একটু ভাবে আপনাকে একটু ক্রিটিক্যালি চিন্তা করে দেখেন, পাকিস্তান আমাদের কেন শেষ সময় মারবে? তারা যদি আমাদের বুদ্ধিজীবীর হত্যা করতো, 9 মাস কেন করলো না? কথা এটা হয় না? 9 মাস কেন করলো না? শেষে যাইতে মরতে হবে? আর কেন বা মারবে? তাদের তো কোনো স্বার্থ নেই, কারণ তারা আমাদের থেকে অনেক দূর, 1000 কিলোমিটার দূরে। তাদের সাথে আমাদের ভূ রাজনীতি কোনো সম্পর্ক থাকার কথাই না। তাহলে এই বুদ্ধিজীবীরা ভবিষ্যতে কার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে? কাদের জন্য? মানে বোঝার কোনো ইয়ে নাই, তাই না? কেন হতে পারে, কার জন্য হতে পারে? এটা ভারতের জন্য বিপদ হতে পারে। কার জন্য? ভারতের জন্য। তো ভারতের জন্য যদি বিপদ হয়, তাহলে কারা আমাদের মারতে পারে? বুদ্ধিজীবীদের। তো আমাদের তো ইতিহাস এখানে এখানে ইতিহাসগুলো স্টপ হয়ে গেছে না? ইতিহাসগুলো এখানে স্টপ হয়ে গেছে। আমরা হয়তো বা একটা জিনিস জানি, ভিতরে অন্য কিছু হয়ে যেতে পারে। এমন হতে পারে না যে ভারত তাদের আমাদের পথের কাঁটা সরানোর জন্য, যে ভারতে বাংলার যেন যারা বুদ্ধিজীবী আছে ভবিষ্যতে ভারতকে নিয়ে নাক গলাইতে না পারে, বা বাংলাকে যেন অন্য পাশে না নিতে পারে, এই জন্য তারা আমাদেরকে মেরে ফেলতে পারে না? একবার চিন্তা করে দেখেন তো। স্বার্থটা বেশি ছিল ভারতের। স্বার্থটা কার ছিল? ভারতের বেশি ছিল। এখানে হিন্দু মুসলিম কথা না, কথা হচ্ছে দেশ, দেশ স্বার্থ। এখন আমার এখানে চালাক বেশি আছে, ক্লাসে পাকনা পোলাপান বেশি থাকলে স্যারের ভয় থাকে না? থাকে কিন্তু, দেখিয়েন কখন যে কোন প্রশ্ন করে বসে, তাই না? তো যদি পাকনা পোলাপান বেশি থাকে, স্যারেরও ভয় থাকে যে কোন প্রশ্ন করে আবার উত্তর দিতে যদি না পারি, আবার আমার জানি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো সেই সময় তো ভারতের জন্য আমরা এই আমাদের বুদ্ধিজীবীগুলো কি ছিল? ভাবনার কারণ ছিল। তাহলে তাদেরকে কি আসলে পাকিস্তানি মেরেছে নাকি ভারত মেরেছে? কথা কিন্তু থেকে গেছে, আর কোনোদিন উন্মোচিত হবে কিনা জানি না। হওয়া উচিত মনে করি। যাই হোক, জি রোকসানা বলেন। রোকসানা শোনা যাচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, এখানে যে এক কথায় প্রশ্নের উত্তর আছে, এগুলা কি পড়বো না? হ্যাঁ, অবশ্যই পড়বেন, কেন পড়বেন না? এক কথায় উত্তরগুলো তো আপনাদের বাড়ির কাজ। এগুলা পড়বো, আর আপনি যেগুলা দাগাই দিচ্ছেন এগুলাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার, এটাই শোনার জন্য। আচ্ছা, আর কেউ? জি গ্যালাক্সি বলে, ইয়া বলেন, একটা ছেলেকে নিচ্ছি, সবাই মেয়ে হলে হবে নাকি? আরে ছেলেগুলো কই? নাজমুল হাসান বলেন। স্যার ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন।
স্যার আমি একটু বলতে চাইছি ওই যে বিতর্কটা হয়েছে ওইটা নিয়ে স্যার। আমাদের মানে সমস্যাটা হলো যে আমাদের শ্রদ্ধার মানে জায়গাটা আস্তে আস্তে স্যার কমে যাচ্ছে, যার কারণে স্যার এখানে সিনিয়র হোক আর জুনিয়র হোক কিন্তু আমার স্যার, স্যারের সাথে কিভাবে বলা লাগবে কিভাবে না বলা লাগবে এইটা আমরা লক্ষ্য করি না। আরে আর না, আরে একটা না, জিনিস এটা স্যার, নিয়ে আমি কোনো মাইন্ড করি নাই। আমি আরেকটু বলি স্যার, আরেকটু বলি, এখানে মিলাদ নিয়ে এত তার চুলকানি কেন? বাংলাদেশে আজকে গতকালকে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে সে কোনো মানে না, সে একটা ইস্যু করিয়া সে ওখানে ফুল দেওয়া লাগবে, ফুল দেওয়াটা কি ওটা কি ফরজ না ওয়াজিব? সেও তো একজন ভাই আমি দুঃখিত, আমি আসলে দ্বন্দ্বে যেতে চাচ্ছি না। হ্যাঁ, তো আপনাকে আনমিউট করে দিচ্ছি। আপনাদের যদি ওপেন ডিবেট করার দরকার হয় অবশ্যই আলাদাভাবে ওপেন ডিবেট করেন, এখানে সবাই বিরক্ত হয়, ঠিক আছে? অন্য কোনো দিন ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো। রাশিদা আক্তার বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। স্যার আমি এই যে একটা অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি স্যার। সব তো দেখি অন্য বিষয় ইউটিউবে আসতেছে। বিভিন্ন ভিডিও দেখি আপনাদের চ্যানেল থেকে, তো ওই যে বিদ্যাবাড়ি থেকে যে ডাইজেস্ট প্লাস বইটা দেওয়া হয়েছে, আমি ওটা নিয়েছি স্যার, কিন্তু লেকচার শিটটা এখনো নেই নাই। তো এই ক্ষেত্রে স্যার আমি কি করতে পারি? লেকচার শিটও কি নিতে হবে? আপা এটা আমি কোনোভাবে বলতে পারতেছি না। আপনার যদি মনে হয় যে আপনি লেকচার শিটে ভালো হবে তাহলে আপনি লেকচার শিট নেবেন, এক্ষেত্রে তো আমার কোনো মানে সেই নাই বলার মতো, ঠিক আছে? সো এটা নিয়ে কথা না বলি, আপনার যদি মনে হয় কেনেন, না কিনলে কেনেন, সমস্যা নেই, টাকা যদি থাকে কিনে ফেলেন, কোনো সমস্যা নেই। ফারুক ভাই বলেন। ফারুক ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ওয়ালাইকুম স্যার, সালাম। ভাই বলেন। ভালো আছেন স্যার? জি ভাই ভালো আছি, বলেন। বিষয়টা হচ্ছে আমাদের যে আজকে ক্লাস হবে সেটা আমরা তথ্য পাচ্ছি আজকে 12টা পর। এরা আচ্ছা, আমাদেরকে নোটিশে করতেইছে না স্যার। এখন 24 ঘন্টা, এখন মনে করেন যে আজকে যে ক্লাস আছে আমাদের সব সময় মোবাইল নিয়ে থাকতে হবে, দেখতে হবে যে কখন ওনারা আমাদেরকে দিচ্ছে, জানাচ্ছে সময়টা। এটা তো ভাই আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়, এক্ষেত্রে তো আর কোনো ওয়েবসাইটে কথা দেয়নি বলার স্যার, থাকে আমি না। পাইনি, অনেকবার চেষ্টা করছি। ওয়েবসাইটে আপনি আপনি মনে হয় অ্যাপসে যাচ্ছেন, ওয়েবসাইটে না গিয়ে। হ্যাঁ, মানে আচ্ছা যেখানে সমস্যা আমরা নেই, এই টোটাল। বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আজকে আমার একবারে ক্লাসের সময় শেষ, 5টা থেকে আরেকটা ক্লাস, 2 আর বেজে গেছে আরেকটা অলরেডি। বিষয় বিশেষ হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি স্যার। জি স্যার। আগামী দিন আমি কথা বলি প্লিজ, আগামী ইনশাল্লাহ দিন ঠিক আবার আছে, কথা থ্যাংক বলি। ইউ। ঠিক ঠিক আছে, আছে থ্যাংক স্যার। ইউ সবাইকে। আজকে জি আসলে আসসালামু ইতিহাস আলাইকুম। বলতে গিয়ে অনেক সময় লেগে গেছে, আমরা একটু কথাবার্তা বলতে গেছি বেশি। সো আগামী ক্লাসে ইনশাল্লাহ আর যদি কোনো কিছু বাকি থাকে